আমাদের প্রতিটা এজেন্টের সাথে কানেক্ট করো তাড়াতাড়ি করে। কেন স্যার, কোনো মিশন আছে কি? মিশন তো আছে, আগে সবাইকে ডেকে আনো। আমি কথা বলে নিচ্ছি তাদের কাছে। জি স্যার, আমি সবাইকে খবর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সব এজেন্টের কাছে মেসেজ চলে আসে। সবাই মেসেজ পেয়ে চলে আসে হেডকোয়ার্টারে। এক এক করে সব এজেন্ট আসতে থাকে। কিছুক্ষণ পরে সবাই তো চলে এসেছে তাহলে। জি স্যার, সবাই এসেছে। কিন্তু স্যার, একজন এখনো আসেনি। কে আসেনি? পারভেজ হোসেন আকাশ, সে এখন আসেনি। ওটা আবার কে? আকাশ বলতে একে, যাকে আপনি একে বলেছেন। আরে, আগে বলবে তো। আমি তো ওর আসল নামটাই জানি না। আচ্ছা, ও কেন আসেনি কিছু কি বলেছে? ও তো একটা মিশনে গিয়েছে, সেখান থেকে আসতে তো 3 দিন লেট হবে। তাহলে একটা কাজ করো। তোমাদের যে কারণে দেখেছি, তোমরা হয়তো জানো আমাদের বর্তমানে যিনি মেজর ছিল উনি তো এখন রিটায়ার্ড করেছে। স্যার, আমরা তো মাফিয়া ছাড়া আর কাউকে চিনি না। তাছাড়া নিজের পরিবার আর আত্মীয় স্বজনের বাইরে আমরা তেমন কাউকে আর চিনি না। আচ্ছা, এখন তোমাদের যা বলার ছিল। ওনার হাতে এখনও কিন্তু পারমাণবিক বোমা অ্যাক্টিভ করার শক্তি আছে। মানে ওনার হাতে ওই ছাপ। সেই জন্য আমি খবর পেয়েছি ওনাকে কেউ কিডন্যাপ করেছে। ওনার এই হাতের ছাপ নিয়ে নিতে চায়। কিন্তু স্যার, ওনার এই আঙুলের ছাপ চেঞ্জ করে অন্য কারোটা ঠিক করে দিলেই তো হয়। সমস্যা ওখানে। ওই ফিঙ্গার 1 বছর ছাড়া পরিবর্তন করা সম্ভব না, কেননা 3 মাস আগেই পরিবর্তন করা হয়েছে। এখন আবার পরিবর্তন করতে গেলে মিসাইল লক হয়ে যাবে। তাহলে স্যার, এখন আমাদের করণীয় কি, তা যদি একটু বলতেন। আমি চাইছি তোমাদের মধ্যে কোনো একজন ওনার বাড়ির থেকে ওনাকে সব বিপদ থেকে রক্ষা করতে হবে। এইরকম মিশনের জন্য আকাশই যথেষ্ট। কিন্তু আকাশ তো মিশনে। 3 দিনের ভেতরে চলে আসবে। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। এরপর বাকি এজেন্টগুলো চলে যায় ওদের কাজে। এদিকে গল্পের নায়ক কি করতেছে সেটা একবার দেখে আসি চলেন। রাতের অন্ধকারে বসে আছে ঘন জঙ্গলের মধ্যে। সাথে রয়েছে আরও কিছু এজেন্ট। ওরা অপেক্ষা করে যাচ্ছে কখন এই জায়গায় ট্রাকগুলো আসবে। কেননা ওরা যেখানে আছে ওই জায়গায় একটা পাহাড়, আর পাহাড়ের নিচে আছে নদী। এর মাঝখানে একটা জায়গা আছে, ওইখানেই রয়েছে কয়েকটা তাঁবু। আর ওখানেই হবে আজকের মিশন। কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি। ভোর হতে আরও 1 ঘন্টা সময় লাগবে। তখন স্যার, এখানে আর কতক্ষণ থাকবো? সেই 4 ঘন্টা ধরে বসে আছি। ট্রেনিং করানোর সময় তোমাদের তো শেখানো হয়েছিল কিভাবে একই জায়গায় একই পজিশন অনেকটা সময় ধরে থাকা যায়। সে ট্রেনিং কি ভুলে গেছো? ট্রেনিং তো মনে আছে, কিন্তু দেখছেন না আশেপাশে কত কি অবস্থা। তাও চুপচাপ থাকো। কিন্তু স্যার, আমাকে তো একটু হালকা হতে হবে। 5 মিনিটের ভিতরে আবার ফিরে আসবে, সময় যেন নষ্ট না হয়। জি স্যার, তাই হবে। এইদিকে আকাশ বাকিদের সাথে কথা বলতে থাকে। কেননা বাকিদের এক একজনকে এক একটা জায়গায় রাখা হয়েছে। কেউ গাছের উপরে, কেউ পাহাড়ের ভিতরে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ ওখানে 5টা ট্রাক আসে। স্যার, ট্রাক তো এসেছে, এবার করণীয় কি? যে সব যন্ত্রপাতি আনতে বলেছি তা নিয়ে এসেছো তো? সব কিছু এনেছি আমি। এরপর সেগুলো ফিট করে নেয়। তারপর দূরবীন দিয়ে দেখতে থাকে। সাথে হলোগ্রাম সেট করে মেশিনের সাথে সেট করে দেয়। এর সুবিধা হলো এক্সরের মতো করে সব কিছু দেখা যাবে। কোন ট্রাকে কি কি আছে সবটা দেখা যাবে। আকাশ সবগুলো ট্রাক দেখতে থাকে এক এক করে। প্রতিটা ট্রাকের মধ্যে মেয়ে আছে, আর ওদের বিদেশে পাচার করে দেওয়াই হচ্ছে এদের মূল কারণ। সবটা আকাশ ওর এজেন্টদের বলে। স্যার, এখন তাহলে আমরা কি করব? আগে দেখো কি কি হয় না হয় এখানে। তখনই ওখানে একটি জাহাজ আসার শব্দ ওরা শুনতে পায়। একটা জাহাজ আসতেছে। ওটাকে আসতে দে। যখন ওদের সব লোক বের হবে তখন শুধু টার্গেট করে করে ওদের মেরে ফেলবি। ঠিক আছে, তাই করব। এদিকে ওরা তো ওদের পজিশন নিতে থাকে। অন্যদিকে একজন লোক কল দেয় মেজরকে। ওনারা কল দিয়ে কিছু কথা বলে। উনি কল কেটে আবার কল দেয় এজেন্সিতে। ওখানে এজেন্সি স্যার কল রিসিভ করে। জি, কে বলছেন? আমি মেজর শাহজাহান বলতেছি। আপনি কেন কল করতে গেলেন? আমি তো বলেছি 3 দিন পর আপনার একটা ব্যবস্থা আমি করে দেব। আমি ওটার জন্য কল করিনি। তাহলে কেন কল করেছেন?
আমার বন্ধুর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কতদিন ধরে? এই তো 3 ঘন্টা ধরে। স্যার, হয়তো কোনো বান্ধবীর বাসায় অথবা ভার্সিটিতে। আরে, ওরা পিকনিকে গেছে। ওখান থেকে কারা যেন আমার বন্ধুর মেয়েকে তুলে নিয়ে গেছে। স্যার, এটা তো ওই জায়গার আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে জানতে পারতেন। তুমি তো জানো আমি ওখানকার তেমন কিছু বুঝি না, জানি না। তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এরপর বাকি ডিটেলসগুলো নিয়ে নেয় ওখান থেকে। আসলে শাহজাহান আর রে এজেন্সির প্রধান, ওরা বন্ধু সেই ছোটবেলা থেকেই। তারপর দুজন দুদিকে চলে আসে কাজের ব্যাপারে। এদিকে এজেন্সি স্যার ওই জায়গার পুলিশ স্টেশনে কল দিয়ে জানায় ব্যাপারটা। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঘটনার স্থানে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেউ কোনো ফোন করেনি। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাও। এইদিকে পুলিশ অফিসার বেরিয়ে পড়ে। তাহলে বুঝলেন তো ভাই, এদিকে কত রকমের সমস্যা। একটা সমস্যা ঠিক হতে না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। এরা এদের সমস্যার সমাধান করুক, আমরা বরং দেখে আসি আকাশ ওইদিকে কি করতেছে। এখন কি করবি? এই মেয়েগুলোকে তো এখান থেকে নামিয়ে নিচ্ছে, ওরা ওদের আগে জাহাজে উঠিয়ে নিক। কিন্তু জাহাজে যদি উঠিয়ে নেয় তাহলে ওদের আমরা বাঁচাবো কি করে? তোদের যা বলেছি তাই তাই কর। এদিকে ওরা মেয়েগুলোকে জাহাজে উঠিয়ে নেয়। তবে একটা কথা, সবাইকে কিন্তু ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য কারোর কোনো হুঁশ নেই। একে একে প্রায় 50 জন মেয়েকে জাহাজে ওঠানো শেষ হয়। ততক্ষণে আকাশ আর ওর বাকি এজেন্ট অনেক নিচে নেমে আসে। কিছু কিছু এজেন্ট তো পানির নিচ দিয়ে ওই জাহাজের সাথে নিজেকে আটকে রাখে। এইদিকে জাহাজ একটু পরে চালু দিবে। তখনই আকাশ সবাইকে বলে ওই জায়গায় যেন হামলা করতে থাকে। এজেন্টগুলো বোমা গ্রেনেড সব কিছু নিয়ে ওদের গাড়ি থেকে পুরো আস্তানা উড়িয়ে দেয়। এক কথায় ওখানে আর কেউ বেঁচে নেই, সেজন্য ওরা নিচে নামে। এদিকে জাহাজটাও ছেড়ে দেয়। স্যার, জাহাজ তো ছেড়ে দিয়েছে। চিন্তা করো না, এই স্পিড বোট দিয়ে ওদের ধরবো। বাবু, তোমার সাথে বাকি যে 3 জন আছে তাদের নিয়ে এবার জাহাজে উঠে পড়ো, আর ওই লোকদের উপরে নজর রাখতে থাকো। জি, রাখতেছি নজর। এরপর ওরা বোট নিয়ে জাহাজের কাছে যেতে চাইলে জাহাজের ওখান থেকে বাকি লোকগুলো গুলি করতে থাকে। এতে বাবুসহ বাকি যারা ছিল উপরে তারা ওদের মেরে ফেলে। এতে আকাশের বাকিরা ওই জাহাজে উঠে পড়ে। এরপর ওখানে থাকা ইঞ্জিনের কাছে যায়। ওখানে কিছু লোককেই আগেই বাবু আটকে রাখে। এবার বল তোদের বাকি প্ল্যান কি, নয়তো তোদের কিন্তু এখানেই মেরে ফেলবো। বলছি এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, ওখানে এই মেয়েগুলোকে রাখা হবে। এরপর ওখানে আরো কিছু লোক আসবে যারা এই মেয়েগুলোকে কিনে নিয়ে ব্যবসায় করাবে। ওই দ্বীপে আনুমানিক কতজন লোক হবে? কম করে হলেও 300 জন লোক। আমরা তো মাত্র 15 জন এসেছি। আচ্ছা, দ্বীপটা তো চিনে নিলাম। এখন একটা কাজ কর, জাহাজ ওইদিকে না নিয়ে আমরা যেভাবে বলবো সেভাবে নিতে হবে। সেটা যে সম্ভব না, এই জাহাজ রাডারের সাথে কানেক্ট করা। যদি এটা অন্যদিকে নেই তাহলে ওরা বুঝে যাবে আর সাথে সাথে মিসাইল লক করে মারবে। তাহলে এতগুলো মেয়েকে নিব কি করে? এখানে এক্সট্রা বোট তো হবে। জি আছে। লোকটা বোট দেখে, সেখানে ওরা পানিতে ছেড়ে দেয়। এরপর সবগুলো মেয়েকে দুভাগে দুটা বোটে উঠিয়ে দেয়। তারপর গুনে গুনে দেখে 39টা। বাকি একটা কোথায়? এই দুইটাই তো এদের পেলাম। ওই, তুই কি জানিস? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তোমরা একটা কাজ করো, ওদের নিয়ে সরাসরি হেডকোয়ার্টারে নিয়ে যাও, ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। দরকার হলে হেলিকপ্টার খবর দিয়ে ওই লোকেশনে আসতে বলো। কিন্তু স্যার আপনি? ওই মেয়েটাকে খুঁজে আসতেছি। এদিকে ওরা তো বেরিয়ে পড়ে। এদিকে জাহাজে থাকা লোকেদের সাহায্যে একটা মেয়েকে খুঁজে পায়। মেয়েটির চেহারা এতটাই মায়াবী ছিল, আকাশ শুধু তাকিয়ে আছে। আর কোনো বোট আছে কি? লোকটা এরপর বোট দিয়ে দেয় আরেকটা, ওটা নিয়ে বের হবে। তখন তুমি যে আমাদের সাহায্য করলে, এটা যদি ওরা জানতে পারে তখন? বলবো ওখানে কারা যেন অ্যাটাক করেছে, সেজন্য আমি একাই জাহাজ নিয়ে পালিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। এদিকে এবার যে যার মতো চলে যেতে থাকে। এইদিকে বাবু আর বাকি এজেন্টগুলো নদীর ধারে চলে আসে। ততক্ষণে ওদের হেলিকপ্টারগুলো চলে আসে। মেয়েগুলোকে হেলিকপ্টারে ওঠানোর পর স্যারের জন্য অপেক্ষা করতে হবে তো। স্যার ঠিকই চলে আসতে পারে। তাও ওনার পারমিশন নিয়ে নেই আগে, নয়তো হেডকোয়ার্টারে এসে অনেক কথা শুনতে হবে।
এই বলে আকাশের সাথে যোগাযোগ করে, কথা বলতে থাকে। তোমরা চলে যাও কোয়ার্টারে, আমি মেয়েটাকে পেয়ে গেছি আর ওকে নিয়ে আসতেছি। জি স্যার, যাচ্ছি আমরা। এদিকে ওরা তো চলে যায়। ওরা যাওয়ার 5 মিনিট পরে সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসে, এতে আকাশের ওয়াকিটুকি পানিতে পড়ে যায়। এদিকে আপনারা বলবেন, ভাই একটু আগে বলেছেন ওরা নদীতে ছিল, এখন বলতেছেন সমুদ্রে। আসলে ওরা নদী পার করে সমুদ্রের মধ্যে চলে আসে। এদিকে হঠাৎ করে সমুদ্রের ঢেউ বেড়ে যায়। ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না এসে উল্টো অন্যদিকে, মানে অন্য একটা দ্বীপে এসে পৌঁছায়। তবে ওদের সাথে থাকা বোট ভেঙে যায়। এইদিকে বৃষ্টি শুরু হতে থাকে, সেই জন্য ওই বোটে থাকা সব কাপড় আর বোট টেনে এনে একটা পাথরের সাথে রাখে, যাতে বোট যেন ওদের ঝড় আর বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। এদিকে বৃষ্টি হতে থাকে। আকাশ ওর জ্যাকেট থেকে সব কিছু খুলে আলাদাভাবে রেখে দেয়। ওখানে আকাশ কিছু ট্যাবলেট পায়, সেজন্য পানির সাহায্যে মেয়েটিকে সে ট্যাবলেট খাইয়ে দেয়। এদিকে ঝড় থেমে যায়। সেই সুযোগে আকাশ ওই বোট দিয়ে ঘরের মতো তৈরি করে নেয়, আর ওর যা কিছু আছে সেই সব ওই ঘরের মধ্যে বালুর ভিতর লুকিয়ে রাখে, যেন মেয়েটি তা বুঝতে না পারে। এদিকে আকাশ মেয়েটিকে ভিতর রেখে খাবারের ব্যবস্থা করতে থাকে। সেজন্য একটা নারকেল গাছই ওঠে, কিছু ডাব পেরে আনে। এরপর জঙ্গলের ভিতর থেকে কলা আর কিছু ফল সংগ্রহ করে আনে। এসে দেখে মেয়েটি এখনও ঘুমাচ্ছে, সেজন্য বাহিরে বসে আছে। আসলে ওদের যে ডোজ দিয়েছে ওটা অনেক পাওয়ারফুল ডোজ, যা একজন মানুষকে 3 দিন অজ্ঞান করে রেখে দিতে পারে। কিন্তু আকাশ ওকে কিছু ওষুধ খাইয়ে দেয়, এতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ভিতর জ্ঞান চলে আসবে। অন্যদিকে ওই লোকটা জাহাজ নিয়ে যখন দ্বীপে আসে তখন ওখানে থাকা লোক জাহাজে উঠে সব চেক করেও কোনো কিছু পেল না। কিরে, মেয়েগুলো কই? ওদের তো আনতে পারিনি। আনতে পারিসনি মানে কি? ওদের তো আনতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে কারা যেন হামলা করে ওদের সবাইকে মেরে ফেলেছে, আর ওই মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি এখন এদের কি জবাব দেব? আমি কি করব বলেন? আমাকে না দিলে আমি তো কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে। এরপর রবি ভিতরে এসে সবাইকে কথাগুলো বলে। সবাই মন খাপ করে যে যার মতো করে চলে যায় ওখান থেকে। এদিকে খবর তো গেল, এখন দেখি হেডকোয়ার্টারে কি অবস্থা। ওখানে সব মেয়েকে আনা হলো, তারপর ওদের হসপিটালে ভর্তি করানো হলো, সবাইকে ইঞ্জেকশন দেওয়া হলো। ওদের অনেক হাইড্রোসের ড্রাগ দেওয়া হয়েছিল, সেজন্য চিন্তা করবেন না। তাও 2 দিন লাগবে, কয়েক ঘন্টা পরে আবার ইঞ্জেকশন দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। এদিকে ব্যাপারটা এজেন্সি স্যার শাহজাহান চৌধুরীকে জানান, উনি ওনার বন্ধুকে জানায়। আসলে ওনার বন্ধু ওনার সাথে একই বাসায় থাকে। তাহলে চল একবার দেখে আসি হসপিটালে গিয়ে। ঠিক আছে, চল তাহলে। ওনারা বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ভিতরে ওনাদের ঢুকতে দিচ্ছে না বলে ওনার পরিচয় দিলে ভিতরে আসতে দেওয়া হয়। ওনারা দেখতে থাকে এক এক করে, কিন্তু ওখানে ওনার মেয়ে নেই। ততক্ষণে এজেন্সি স্যার ওখানে চলে আসে। সব কিছু ঠিকভাবে আছে তো? জি স্যার। তা বন্ধু, ওনার মেয়ে কি এখানে আছে? এখানে ওর মেয়ে তো নেই। বাবু, এখানে আর কোনো মেয়ে কি মিসিং আছে? একটা মেয়ে মিসিং আছে। সে মেয়েটি কোথায় এখন? স্যার, মেয়েটি ঠিক কোথায় আছে তা আমরা ঠিক মতো জানি না। জানো না মানে? আমি ঠিক বুঝলাম না। বাবু এরপর ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তোমাদের মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? ওই জাহাজে আকাশকে একা ফেলে তোমরা চলে এসেছো? কি করব, উনি আমাদের কমান্ড দিয়েছিল, সেজন্য আমরা ওনার কথা শুনতে বাধ্য হই। তাছাড়া শেষবার ওনার সাথে কথা হয়েছিল জাহাজের ভিতরে, এরপর আর কথা হয়নি। মানে কি বলছো? আকাশ তোমাদের সাথে আসেনি? না স্যার। এই কথা শুনে স্যার তো অবাক হয়, সাথে বাকিরাও। আমি হেডকোয়ার্টারে যাচ্ছি আর ওকে খোঁজার ব্যবস্থা করছি। এদের জ্ঞান ফিরলে এদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে দাও। জি স্যার, তাই করব। এদিকে রাত হয়ে আসাতে কাউকে আর খুঁজতে পাঠানো হয়নি। অন্যদিকে চলুন আকাশ কি করতেছে তা দেখে আসি। এইদিকে রাতে এখানে অনেক ঠান্ডা পড়তেছে, সেজন্য কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে এখানকার আবহাওয়া একটু গরম রাখার চেষ্টা করতেছে। কিন্তু আকাশ খেয়াল করে মেয়েটি জ্বরে কাঁপতে থাকে। এদিকে গরম কোনো কিছু নেই যে ওকে গরম দিবে, তাই আগুনের আরেকটু কাছে নিয়ে আসে যেন মেয়েটিকে গরম রাখতে পারে। কিন্তু আকাশ মেয়েটির শরীরে
হাত দিয়ে দেখে ওর জামা এখনো ভেজে আছে। সেজন্য আকাশ ওর চোখ বেঁধে মেয়েটির জামা প্যান্ট খুলে নেয়। তারপর শুকনো কলাপাতা দিয়ে শরীরটা ঢেকে রাখে এবং আগুনের তাপ আরও বাড়িয়ে নিতে থাকে, যেন জামার সাথে সাথে মেয়েটির শরীরও গরম থাকে। এদিকে আকাশ আগে নিজের শার্ট প্যান্ট খুলে শুকানোর জন্য রেখে দেয়, সাথে কিছু পাতা দিয়ে নিজেকে ঢেকে নেয়। এদিকে মেয়েটি ঘুমাচ্ছে। আকাশ মেয়েটির দিকে তাকিয়ে আছে, সাথে সাথে ভাবতে থাকে, কে গো কন্যা তুমি? কোন জায়গায় থাকো তুমি? তোমাকে যে প্রথম দেখাতেই এত এত ভালো লেগে গেছে যে বলে বোঝাতে পারবো না নিজেকে। মন যে চায় সারাক্ষণ তোমার এই দুই চোখের দিকে তাকিয়ে থাকি। এই চোখে কত যে মায়া ভরা। এইদিকে রাত 12টা, সেই জন্য কিছু ডাব আর ফল খেয়ে নেয়। এদিকে তখনই মনে পড়ল মেয়েটি তো কিছু খায়নি, সেজন্য আগুনের পাশে একটা ডাব রাখে যেন তাপে পানিগুলো একটু গরম হয়। 20 মিনিট পর ডাব কেটে নেয়, কিন্তু পানি খাওয়াবে কি করে? কিছু না খাওয়ালে তো জ্ঞান ফিরবে না। সেজন্য ওষুধ যেভাবে খাইয়েছে ঠিক সেভাবেই খাওয়াতে থাকে। কিভাবে খাইয়েছিল সেটা বলা যাবে না, ওটা একদম সিক্রেট একটা ব্যাপার, সেজন্য বলা যাবে না। রাত পার হয়ে সকাল হয়ে আসে। সকালে সূর্যের আলোতে ওদের জামা শার্ট শুকাতে শুরু করে। এদিকে মেয়েটির উপরে কেউ যেন আক্রমণ না করতে পারে সেজন্য আগুন জ্বালিয়ে দেয় এবং কিছু কাটার দেওয়াল তৈরি করে দেয়। এই দ্বীপে তো কেউ থাকে না, সেজন্য একটা শর্ট প্যান্ট পরেই মাছ অথবা যা পারে শিকার করতে আসে। জঙ্গলে কিছুটা গভীর এসে একটা হরিণ দেখতে পায়, সেজন্য গুলি করে হরিণটা মেরে ফেলে। ওটা নিয়ে আপাতত চলে আসে ওর আড্ডার ওখানে এসে দেখে মেয়েটি এখনো ঘুমাচ্ছে, সেজন্য আরও কয়েকটা ওষুধ খাইয়ে দেয়। আসলে আকাশ যখন কোনো মিশনে যায় তখন ব্যথার আর ঘুম যেন না আসে ওই রকম কিছু ওষুধ সাথে রাখে, যেন ঘুম আসলে ওই ওষুধ খেয়ে নিতে পারে। কিছুক্ষণ পরে ওই হরিণটাকে পানিতে পরিষ্কার করে নেয়, ততক্ষণে একটা বড় আগুন জ্বালিয়ে নেয় আর পুরো হরিণটাকে ওকে রান্না করতে থাকে আগুনে। এদিকে রান্না করতে থাকে, ঠিক তখনই মাংসের গন্ধ মেয়েটির নাকে যায়। এতে ওর ঘুম ভেঙে চারিদিকে তাকিয়ে দেখে একটা ছেলে কিছু একটা ফুড়ে রান্না করতেছে। সেজন্য তাঁবু থেকে বের হয়, কিন্তু মেয়েটির শরীরে যে কাঁপুনি সেটা মেয়েটি বুঝতে পারেনি। সেজন্য ওভাবেই আকাশের পিছনে সে ডাকতে থাকে, এই যে মিস্টার, কে আপনি? আর এটা কোন জায়গায়? আমি কে সেটা পরে জানতে পারবেন। আপনার জ্ঞান ফিরেছে, এটাই অনেক কিছু। কথাটা বলেই পিছনে ফিরে তাকায়। তখনই ইরাকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে, এভাবে চিৎকার করছেন কেন? একবার আপনার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। এরা নিজের দিকে তাকিয়ে আবারও চিৎকার করে ওঠে। সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে জিজ্ঞেস করে, আমার জামা প্যান্ট আর ওইগুলো কোথায়? পিছনে গাছের উপরে আছে, রোদে শুকাতে দিয়েছি। এরা 1 সেকেন্ডও লেট করে না, ওর জামা প্যান্ট পরে নেয়। এরপর রেগে আকাশের কাছে আসে। আপনার সাহস তো কম না? আপনি আমার... আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? বিশ্বাস করুন, আমি কোনো কিছু না দেখেছি নাই করেছি। আমি এখানে এলাম কি করে? আকাশ এরপর সব ঘটনা বলে। সবটা শেষ হলে, ধন্যবাদ আমাকে। ধন্যবাদ কেন? এই যে আমার মতো একটা মেয়েকে কাছে পেয়েও কোনো ক্ষতি করার চেষ্টা করেননি। এটা আমার দায়িত্ব থেকে করেছি। একটা সত্যি কথা বলুন তো। কোন সত্যি? কাপড় চেঞ্জ করার সময় আপনি কিছু দেখেননি তো? আমি চোখ বেঁধে রেখেছিলাম, তার উপর আপনার জ্বর চলে এসেছিল, তার উপর ভেজা শরীর, সেজন্য বাধ্য হয়ে খুলতে হয়েছে। সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে যেন আপনার ঠান্ডা না লাগে। এত কষ্ট করার কি দরকার ছিল? একটা অসহায় মেয়েকে সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু আপনি একটু আগে ওইভাবে বের হয়ে সবটাই তো দেখিয়ে দিলেন। আমি তো জানতাম না। তাছাড়া এটা কোনো পশু। দেখুন, আমি কিন্তু উল্টোপাল্টা পশুর মাংস খাই না। এটা হরিণের মাংস। লাইফে ফার্স্ট টাইম খাওয়া পড়বে, কিন্তু জানি না কতটা স্বাদ হবে, কেননা মশলা তো নেই তেমন। মোটামুটি জঙ্গল থেকে যা কিছু পেয়েছি তা দিয়ে মশলার কাজ চালিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে উদ্ধার হব কি করে? আজকের দিনের ভেতরে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করে? যদি আকাশে কোনো হেলিকপ্টারের আওয়াজ শুনতে পান তাহলে আমাকে জানাবেন। তো
আপনি কি করবেন? আমি 3 দিন ধরে ঘুমাইনি। খাওয়া শেষ করে একটু ঘুমাবো। তবে একা একা কিন্তু বেশি দূরে যাবেন না। ঠিক আছে। এদিকে হেডকোয়ার্টারে সবাই চলে এসেছে। ওরা আসার পরে এখনই 4 থেকে 5টা হেলিকপ্টার নিয়ে আকাশ খোঁজার ব্যবস্থা করো। কিন্তু স্যার, উনি কোথায় আছে সেটাই তো জানি না। ওনার জিপিএস কোনো কিছুই কাজ করছে না। 2টা টিম পানিতে খুঁজবে আর বাকি 3টা টিম ওখানে থাকা যে দ্বীপগুলো আছে ওখানে খুঁজবে। এক কথায় আকাশকে ছাড়া একটা হেলিকপ্টার যেন হেডকোয়ার্টারে না ফিরে। তোমাদের যদি আরও হেলিকপ্টার আর লোক লাগে নিয়ে যাও, তা আমি আজকে আকাশকে ফেরত চাই। জি স্যার, তাই হবে। আমরা এক্ষুনি বের হচ্ছি। এদিকে 7টা হেলিকপ্টার বের হয় আকাশকে খোঁজার জন্য। এদিকে আকাশ আর ইরা হরিণের মাংস খেতে থাকে। খাওয়া শেষ হলে ইরাকে ওষুধ দেয় খাওয়ার জন্য। সেজন্য ইরা ওষুধ খাওয়ার পরে আচ্ছা, আমার কি এমনি এমনি জ্ঞান ফিরেছে? এমনিতেই কি করে জ্ঞান ফিরবে? তাহলে ফিরল কি করে? ঔষধ খাওয়াতে হয়েছে, তাও 2 বার। আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে ওষুধ খাওয়ালেন কি করে? আসলে হয়েছিল কি, যা হয়েছে বলেন, আমি একটুও রাগ করব না। আকাশ এরপর ইরার কানে কানে কথাগুলো বলে। প্রথমে ইরা তো একটু রাগ হয়েছে, কিন্তু পরবর্তীতে আর রাগটা দেখেনি, কেননা আকাশ দেখতে খারাপ ছিল না। তার উপর বডি দেখে ইরাও কিছুটা ফিদা হয়ে যায়। এদিকে ইরা এখনও জানে না আকাশের পরিচয়, সেই জন্য চুপ করে থাকে। আচ্ছা আপনাকে ওই লোকগুলো কিডন্যাপ করেছে কি করে? আসলে আমি বাবা মার কাছ থেকে জোর করে চলে এসেছি বেড়াতে। ওখানে মোটামুটি 2 দিন ছিলাম। পরের দিন একটু আশেপাশে ঘুরতে বের হই। তখন কিছু লোককে দেখলাম আমার দিকে আসতেছে। তখন আমি ভয়ে পেছনে ফিরে দৌড় দেই। তো আশেপাশে কেউ কি ছিল না? কেউ থাকলে তো আমাকে আর কিডন্যাপ করতে পারতো না। একা একা নির্জন জায়গায় আসলে এরকম তো হবেই। আচ্ছা, এরা আমাকে কিডন্যাপ করে কি কি করতো? ব্যবসা করাতো। কিডন্যাপ করে আমাকে ডলার দিয়ে ব্যবসাও করাতো। তাহলে তো ভালোই ছিল। এই তোমার বয়স কত? সঠিকটা বলবো নাকি ফেসবুকে যেটা দিয়েছে ওটা বলবো? সত্যিটা বলো। এই তো 23 বছর। তা আপনার? 26 বছর আমার। কি বলেন? দেখে তো মনে হচ্ছে না। আমার তো বয়স আরো কমই মনে হচ্ছে। বুঝেছি, ডোজের প্রভাব এখনো কমেনি দেখতেছি। আরে, ব্যাপারটা তেমন কিছু না। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, ওরা আমাকে দিয়ে ঠিক কি ব্যবসা করাতো? আকাশ এরপর ইরার কানে কিছু একটা বলে। সেটা শুনে ইরা তো লজ্জা পায়। লজ্জা পাওয়ার কারণে ছি, ওই লোকগুলো এত নোংরা। ভালো হলে কি আপনাদের তুলে নিত? আচ্ছা, আমরা এখান থেকে বের হব কি করে? জানি না কি করে বের হব। আমি কিন্তু এক কাপড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে সেগুলো খুলে রেখে দিলেই তো পারেন। আর আপনি তা লুকিয়ে লুকিয়ে দেখেন। যেখানে সুযোগ থাকার পরেও দেখিনি, উল্টো আপনি নিজে এসে দেখিয়েছেন। ওই, আমি কি জানতাম নাকি? আচ্ছা এখন তো জানলেন। জেনেছি। তা এখন কি করব? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে আকাশ ওর শার্ট একটা খুঁটির সাথে বেঁধে রাখে। তারপর কিছু পাথর দিয়ে বড় করে একে লিখে রাখে, আর ওটার মাঝখানে আকাশ ওর শার্ট রাখে। এমনটা করতে দেখে এটা কি লিখলেন? আর এই একে মানে কি? আপনাকে এর মানে বুঝতে হবে না। ভালো কথা। এটা দিয়ে আপনার নাম শুরু হয় না তো? তাছাড়া আমরা তো এখনো কারোর নামটাই জানি না। ঠিক ধরেছেন, একে দিয়ে আমার নাম বোঝায় পারভেজ হোসেন আকাশ, আর আকাশের শর্ট করে একে আপনার নাম। ইরা চৌধুরী, বাবা মার একমাত্র মেয়ে। তা আপনি? আমি সে ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি। কি করে? সবটা জানাটা কি জরুরি? আমরা তো এখানে বসেই আছি। কথা না বললে সময় কাটবে কি করে? ঠিক আছে, বলতেছি। এরপর আকাশ সব কথা বলতে থাকে। ছোটবেলার কথা, কিভাবে হারিয়ে যায়, এই সবটাও বলতে থাকে। সবটা শুনে তারপর তুমি কার কাছ থেকে বড় হয়েছো? বড় হয়েছি রাস্তা ওখান থেকেই একটা অনাথ আশ্রমে। তাই এখন কি করো বর্তমানে? তাছাড়া বাবা মাকে কখনো দেখলে চিনতে পারবে তো?
সেখান থেকে এই পর্যন্ত বর্তমানে এমনিতে বেকার ঘুরতেছি। তাছাড়া বাবা মাকে দেখলে চিনতে পারি, কেননা আমার শরীরে একটা চিহ্ন আছে যা আমার বাবার শরীরেও আছে। এর বাইরে ওনাদের মুখ কিছুটা মনে আছে, বলতে ওনাদের সাথে ছোটবেলার ছবিও আছে। কই দেখি তো। মানিব্যাগের সাথে আরও অনেক কিছুই হারিয়ে গেছে আপনাকে বাঁচাতে। সরি, আমার জন্য আপনাকে সবটা হারাতে হলো, কিন্তু চিন্তা করবেন না, একদিন দেখবেন আমার জন্য আবার সবটা ফিরেও পেতে পারেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, এখন আমি ঘুমাই। আমারও ঘুম পাচ্ছে, চলুন একসাথে ভেতরে ঘুমাই। একসাথে ঘুমানো কি ঠিক হবে? এতটুকু ভরসা করতেই পারি। এরপর ওরা শুয়ে পড়ে। এইদিকে আবির, বাবু, আরও কিছু এজেন্ট ওরা পুরো সমুদ্র দেখতে থাকে। কয়েকজন তো পানিতে দেখতে থাকে, আবার কয়েকজন দ্বীপের মধ্যেও দেখতে থাকে। এইদিকে আকাশ আর ইরা ঘুমাচ্ছে। বিকেল হয়ে এলো, ওরা খুঁজে পাচ্ছে না। তখনই আমাদের তো সবগুলো দ্বীপ দেখা শেষ, কিন্তু স্যারকে তো খুঁজে পাচ্ছে না। সবটা তো দেখেছি, কিন্তু একটা দ্বীপ এখনো বাকি রয়ে গেল। কোন দ্বীপ? ওই দ্বীপটা। ওই দ্বীপটা তো অনেক ছোট, তাছাড়া স্যার উল্টো দিকে কেন যাবে? দেখে আসতে তো অসুবিধা নেই। ওই দ্বীপটা অনেক দূরে তো, সেই জন্য বলেছি। সবাই মিলে খুঁজে আসি। এবার ওরা ওই দ্বীপে যেতে থাকে। ততক্ষণে ওদের দুজনেরও ঘুম ভেঙে যায়, সেজন্য ওরা বাহিরে বের হয়। এদিকে আবির ওখানে কিছু একটা দেখতে পায়, সেজন্য দূরবীন দিয়ে একটা লেখা তো দেখতে পায়, সাথে একটা পোশাকও দেখতে পায়। স্যার কি পেয়েছে? তাড়াতাড়ি সবাইকে ওই দ্বীপে আসার জন্য বলো সবাইকে। ওরা সবগুলো হেলিকপ্টারকে ওই দ্বীপে আসতে বলে। এদিকে আকাশ ভালো করে তাকিয়ে দেখে এটা ওদের এজেন্সির হেলিকপ্টার। এইদিকে ইরা এতগুলো হেলিকপ্টার দেখা মাত্রই আকাশকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরতে আকাশ বুঝতে পারে ইরা ভয় পেয়ে আছে, সেই জন্য। আরে ভয় পাবেন না, ওটা আমাদের উদ্ধার করতে এসেছে। সত্যি বলছেন তো? হুম, সত্যি বলছি। হেলিকপ্টারগুলো কাছে এসে একটা ওয়াকিটকি নিচে ফেলে আকাশকে দেয়। আসলে এটা দিয়ে আকাশ ওর স্যারের সাথে কথা বলতে পারবে, সেজন্য দেয়। এদিকে স্যারকে কিছু বলার আগে আবিরকে বলে, জি স্যার, বলুন। তোমরা নিচে নামো, তবে একটা কথা, আমার পরিচয় কোনোভাবে ওই মেয়েকে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? জি স্যার, তাই হবে। এইদিকে হেলিকপ্টার নিচে নামে। সবাই নামলে আকাশ ওদের সবাইকে হরিণের মাংস খেতে দেয়। ওরা সবাই খেতে থাকে। এদিকে আকাশ ওর স্যারকে কল দিয়ে আগের ঘটনা বলে। স্যার, ওই মেয়েটাকে আমি 2টা হেলিকপ্টার নিয়ে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি। বাকি 5টা নিয়ে আমি ওই দ্বীপে যাব, যেখানে ওই মেয়েগুলোকে পাচার করে নিয়ে এসে রাখা হয়। ঠিক আছে, তবে সাবধানে থাকবে। আর একটা কথা। কি কথা বলো? আমার পরিচয় যেন মেয়েটি না জানে কোনোভাবে। কিন্তু কেন? যখন ফিরব তখন বলবো। আমি এদেরও বলে দিয়েছি, এখন আপনাকেও বললাম। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে ইরাকে 2টা হেলিকপ্টার করে পাঠানোর ব্যবস্থা করে। তখনই ইরা বলে, আমাদের কি আরও কখনো দেখা হবে না? আমি ফিরে আসি, তারপর আপনার সাথে অবশ্যই দেখা করব। আপনার মোবাইল নাম্বারটা? আপনি যখন নিজের ঠিকানা যাবেন তখন এদের কাছে ঠিকানা লিখে দিয়ে যাবেন, আমি এসে দেখা করে নিব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। শেষ করে হেলিকপ্টার ওঠার আগে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে একটা চুমু দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এদিকে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। ওরা চলে যায়। এদিকে আকাশ বাকিদের নিয়ে ওই দ্বীপে যেতে থাকে। ওই দ্বীপে ওই মেয়েগুলোকে নেওয়ার কথা ছিল। কিন্তু স্যার, এখন কি পাবো সেই মেয়েগুলোকে? মেয়েদের তো উদ্ধার করে নিয়েছি, এখন বাকি আছে ওই লোকগুলোকে ধরে নেওয়ার পালা। ওরা ওই দ্বীপের কাছে আসতেই ওখান থেকে ফায়ার করা শুরু করে দেয়। এতে কিছুগুলি হেলিকপ্টার লাগে। স্যার, কি করবো এখন? গুলি করো তোমরা। এরপর শুরু হয় গোলাগুলি করা। এদিকে কিছু এজেন্ট তো নিচে নেমে যায়। ওরা নিচে এসে বাকিদের মারতে থাকে। এতে বাকিরাও নিচে নেমে যাওয়ার জন্য সুযোগ পায়। তারপর ওরা এক এক করে সবাইকে মারতে থাকে। ওখানে পুরোটা জায়গা ওরা খুঁজতে থাকে। ওখানে আরও কিছু মেয়েকে খুঁজে পায়। তারপর ওদের হেলিকপ্টার উঠিয়ে নেয়, কিন্তু কোনো লোককে ধরতে পায়নি যার কাছ থেকে তথ্য পেতে পারে, কেননা সবাই সুসাইড করে নিয়েছে। সেজন্য ওই মেয়েগুলোকে নিয়ে ফিরে আসতে থাকে। অন্যদিকে ইরা ততক্ষণে হেডকোয়ার্টারে আসে। ওখানে শাহজাহান চৌধুরী আর রফিক চলে আসে।
ইরা, তুই ঠিক আছিস? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আমাকে একজন বাঁচিয়েছে। কে সে? বাবা, ওর নাম আকাশ। আমি ওই ছেলের ডিটেলস জানতে চাই। ওটা দেওয়া যাবে না, সময় হলে ওই ছেলেই আপনার সাথে দেখা করে নেবে। কিন্তু ওর পরিচয়? সেটাও বলা সম্ভব না, কেননা আমরা ওর পরিচয় জানি না, শুধু নামটা ছাড়া। এত কিছু জানতে হবে না দোস্ত, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। এখন তাহলে চল এখান থেকে। ঠিক আছে, চল। ওনারা ইরাকে নিয়ে চলে যায়। তবে ইরা এখনও আকাশের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করতে থাকে। কিছু ঘন্টা পরে আকাশ ওখানে আসে, তাও আরও কিছু মেয়ে নিয়ে। এরা কারা? এদের বিভিন্ন দেশ থেকে তুলে আনা হয়েছে। একটা কাজ করো আবির, এদের থেকে এদের ডিটেলস জেনে ওদের বাড়ির কন্ট্রাক্ট করো আর ওদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আমি কাজে লেগে পড়তেছি। এরা ওদের কাজে লেগে যায়। অন্যদিকে আকাশ ওখানে ও স্যারের সাথে কথা বলতে থাকে। তখনই আকাশ, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি। কি কথা স্যার? তোমাকে আমাদের এখানে সাবেক যে মেজর ছিলেন ওনাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা তো পুলিশ বা ওনার কিছু সেনা করে নিতে পারে। আমি তো এটা ভাবিনি। তাহলে এখন থেকে ভাবনা শুরু করে দিন। ঠিক আছে, দিলাম শুরু করে। এদিকে ইরা বাসে এসে বসে আছে ওর রুমে। সারাক্ষণ শুধু আকাশের ব্যাপারে ভাবতে থাকে, যা ইরার মা খেয়াল করে। সেজন্য উনি ইরার কাছে এসে, ইরা, কি হয়েছে তোর? তোর শরীর কি এখনো ঠিক হয়নি? আম্মু, আমি ঠিক আছি তো, কিন্তু আমি মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আচ্ছা, আমাকে ডিটেলস বলতো। ইরা এরপর ডিটেলস বলতে থাকে। ডিটেলস শোনার পরে আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোর এই কথাগুলোর মানে কি ছিল। তুমি বুঝেছো? বুঝেছি, কিন্তু তোর আব্বু সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে দিতে কি রাজি হবে? তাছাড়া তোর চাচা, উনি তো সাবেক মেজর, যদিও তোর আপন চাচা নয়, কিন্তু কিভাবে কি করব তাই ভাবছি। আম্মু, আমি এত কিছু জানি না। আমি ওই ছেলেকেই বিয়ে করব। তুমি একটাবার ভাবো, যে ছেলে নিজের জীবনের কথা না ভেবে আমার কথা ভেবেছে, আমার কোনো ক্ষতি পর্যন্ত করেনি একবারের জন্য। ও তো চাইলে 2টা দিন আমাকে ইচ্ছে অনুযায়ী ভোগ করতে পারত, কিন্তু সেসব কোনো কিছুই করেনি। উল্টো আমাকে সুস্থ করার জন্য অনেক কিছু করে গেছে। তাহলে তুমি ভাবো, ওই ছেলে যদি আমার জীবনে আসে, তাহলে আমার জীবনটা কেমনভাবে সুন্দর হবে। সেই সব তো বুঝেছি, কিন্তু তোর বাবা আর চাচা কি রাজি হবে? তাছাড়া ওই ছেলের নাম ছাড়া তো কোনো কিছুই জানিস না। ওহ, আমাকে যাদের হাতে তুলে দিয়েছে ওরা তো ওকে চিনবে অবশ্যই। সেটা তো বুঝেছি, কিন্তু ওরা তো তোর সামনেই বলল ওই ছেলেকে ওরা চিনে না। তাহলে কি ওই ছেলের সাথে আমার কি দেখার হবে না আম্মু? যদি ছেলেটাও তোকে ভালোবাসে বা পছন্দ করে, দেখবি তোকে খোঁজার জন্য অবশ্যই এখানে আসবে। সেটা তো পারবে না। কেন পারবে না? কারণ আমার ঠিকানা ও তো ওই ছেলে জানে না। আচ্ছা, এখন এত কিছু না ভেবে তুই ঘুমা, তোকে তো ভার্সিটিতে যেতে হবে। আম্মু, কিছুদিন পরে যাই। ঠিক আছে। 2 দিন পরে ইরা ভার্সিটিতে আসে। এদিকে শাহজাহান চৌধুরী একটা কাজে বের হয়। তখনই পথে ওনার উপরে কেউ অ্যাটাক করে, কিন্তু ভাগ্যক্রমে ওখানে আকাশ চলে আসে। কেননা আকাশ শপিং মলে যাচ্ছিল আর পথে এই ঘটনা দেখে গাড়ি থামিয়ে ওখানে যায়। কে তোমরা? আমরা কে তা কি তোকে বলতে হবে? আমাকে নাই বলো কে তোমরা, কিন্তু ওনাকে কেন মারতেছ? তুই কে যে তোকে বলতে হবে? তোমরা এভাবে বারবার রেগে যাচ্ছ কেন আমার কথায়? এই ছেলেটা বেশি পটার পটার করতেছে, ওকে আগে শেষ কর, তারপর একে তুলে নিয়ে যাব। আরে তোমরা দেখি কথাই মানবে না, তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই ছেলে তো দেখি অতিরিক্ত কথা বলে, ওকে শাস্তি করতো। এই বলে লোকগুলো আসে ওকে মারার জন্য, কিন্তু ওরা তো কোনোভাবেই আকাশের সাথে পেরে উঠছে না। সেজন্য কিছুক্ষণ মার খেয়ে ওখান থেকে চলে যায়। তখন আকাশ গাড়ির ভিতর থেকে ওই লোকগুলোকে বের করতে যায়, যাকে এই লোকগুলো মারতে এসেছিল। গাড়ির ভিতর তাকিয়ে আকাশ নিজে অবাক হয়ে যায়। এরপর কোনো কিছু না বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। এবার কেন পানি পড়ছে তা তো আপনারা আর জানে না, তবে না জানারই কথা।
এই জানা অজানা তথ্যটা আপনাদের পরে জানানো হবে। এখন চলুন সামনে কি হচ্ছে তা দেখে আসি। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চায় কেন? ওরা আমাকে কিডন্যাপ করতে চায়। আসলে আমি একজন সাবেক মেজর। তাহলে কি স্যার ওনার কথা আমাকে বলছিল? কি ভাবছো? ভাবছি আপনি একজন সাবেক মেজর, অথচ এভাবে খোলাভাবে কোনো সিকিউরিটি ছাড়া এভাবে চলাফেরা করাটা কি ঠিক হচ্ছে আপনার? কি করব বলো? আমার ক্ষতি যে কেউ করতে চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি কোনোভাবে। এরপর থেকে সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করবেন। কিন্তু তোমার মতো বাহাদুর ছেলে কি পাবো? আমি তো এমনিতেই একজন সাধারণ ছেলে। তুমি যে কতটা সাধারণ ছেলে তা তো আমি দেখলামই। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে আসতে পারো। আমি তো শপিং করতে যাচ্ছিলাম। আসলে আমি একটু ক্যাম্পে যাব। যদি তুমি আমার সাথে আসো তাহলে আমার বড্ড উপকার হয়। ঠিক আছে, চলুন তাহলে। ওনারা একসাথে ক্যাম্পাসে আসে। আকাশকে ভিতরে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু সে আসেনি। এজন্য উনি আকাশের মোবাইল নাম্বারটা নিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে উনি তো ওনার কাজ করতে থাকে, কিন্তু আকাশ ওখান থেকে চলে আসে। পরের দিন আকাশ কোয়ার্টারে চলে আসে। ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। আকাশ, তোমাকে কয়েকটা দিন সাবেকে যে মেজর আছে ওনাকে নিরাপত্তা দিতে হবে। জি স্যার, আমি রাজি, তবে আমাকে সেজন্য ওনার বাসায় থাকতে হবে। ঠিক আছে, আমি সেসব ব্যাপারে কথা বলে নেব ওনার সাথে। ঠিক আছে স্যার, তবে একটা কথা মনে রাখবেন। কি কথা? আমার পেশা কি এইগুলো ওনাকে বলতে যাবেন না। কেন বলবো না? আমি চাই না, সেই জন্য বলবেন না। ঠিক আছে, তাই হবে। এদিকে রাতে ইরা আকাশকে কল দেয়, কেননা এতদিন এরা অনেক ট্রাই করেছিল কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। কিন্তু আকাশকে আজ কল দিতে পেরেছে। এদিকে আকাশ তো চিনে না কে বা কারা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। জি, কে বলছেন? আরে আমি ইরা বলতেছি। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি আকাশই তো? জি, আমি আকাশ। তাহলে তো আমাকে তোমার চেনার কথা। কিন্তু আমি পাচ্ছি না চিনতে। তোমাকে এত চিনতে হবে না, তোমার সাথে আমি দেখা করতে চাই। কিন্তু আমি তো ফ্রি নেই। আমি তো ফ্রি আছি, তোমার সাথে আমি দেখা করতে চাই। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ভার্সিটিতে এসে দেখা করতে পারলে ভালো হয়, আমি ওখানেই আছি। ঠিক আছে, আমি আসতেছি ওখানে। একটু পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশকে দেখে ইরা তো খুশি হয়ে যায়, সেজন্য আকাশের হাত ধরে ওর বান্ধবীদের কাছে নিয়ে আসে। তোদের সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। এই কথা বলাতে ওর বান্ধবীগুলো অবাক হয়, সাথে আকাশ নিজেও অবাক হয়, কিন্তু কি করবে, চুপ করে আছে। আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আকাশকে নিয়ে একটু সাইডে আসে। এখন বলো, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করব কি করব না সেটা না জেনেই তোমার বান্ধবীদের সাথে এইভাবে পরিচয় করিয়ে দিলে? এই জন্যই তো পরিচয় করিয়ে দিয়েছি, যেন তুমি আমাকে বিয়ে করো। তাছাড়া আমাকে কি তোমার পছন্দ হয় না? এখানে পছন্দের কথা আসছে না। তাহলে কি আসতেছে? দেখো, আমি এখনো বিয়ে নিয়ে কোনো কিছু ভাবছি না। বিয়ে নিয়ে নাই ভাবো, অন্য কি নিয়ে ভাবতেছো তা তো বলবে। দেখো, আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছি। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি থাকবে আমার কাছে, ব্যাপারটা তো একটু বেশিই জোশ। এই মেয়ে বলে কি? পরিচয় করিয়ে দিবে না ওনাদের সাথে? আমি এখনো নিজের পরিচয় ওনাদের দেইনি। তাহলে দিবে কখন? যখন সময় হবে তখনই আমি নিজের পরিচয় ওনাদের দিয়ে দেব। ঠিক আছে, তবে আমি ছাড়া অন্য কোনো মেয়ে যদি তোমার লাইফে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি তো এমনিতেই মেয়েদের ধারের কাছেও যাই না ঠিক মতো। এটাই তো আমি চাই, তুমি সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে চলি এখন। এদিকে আকাশ ওখান থেকে চলে আসে। দুদিন পর আকাশ মেজরের বাসায় আসে। মেজর আকাশকে দেখে চিনতে পারে। আরে তুমি এখানে? জি আঙ্কেল, আপনি তো বলেছেন দরকার পড়লে যেন আপনার কাছে আমি আসি। ভেতরে আসো। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি।
বসো বাবা। এদিকে আকাশ ওনার সাথে কথা বলতে থাকে। তখন রফিক চৌধুরী নিচে নামে। উনি আকাশকে দেখে, বন্ধু, কে এই ছেলে? আরে ওই তো 2 দিন আগে আমাকে বাঁচিয়েছে। সত্যি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো আমার দায়িত্ব। এদিকে ওরা তো কথা বলতে থাকে। ঠিক তখনই ওখান থেকে ইরা ভার্সিটিতে যাচ্ছিল, ওর বাবাকে বলতে যাবে। তখনই আকাশকে খেয়াল করে, কিন্তু ভেবেছিল ওর মনের ভুল এটা, সেজন্য সামনের দিকে যেতে থাকে। তখনই ইরার বাবার কথা শুনে মনে হলো সত্যি ওনার সাথে আরও কেউ ছিল, সেজন্য আবার পিছনে তাকে আকাশকে দেখে চমকে যায়। তুমি এখানে? আমি তো এসেছি। ইরা, তুই কি ওকে চিনিস? আরে আব্বু, ওই তো আমাকে বাঁচিয়েছে। ইরার মুখে এমন কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়। ওনারা তো বুঝতেছে না কি হচ্ছে এখানে। পরে ইরা সবটা ওনাদের বুঝিয়ে বলে। উনি সবটা শুনে আকাশকে ওনাদের বাসায় রেখে দেয়। তুমি যখন আমার বন্ধুর মেয়ের উপকার করেছো, আবার আমারও উপকার করেছো, তখন তুমি আমাদের বাড়িতে থেকে যাও, আমাদের বিপদ থেকে রক্ষা করিও। তুমি তাহলে কাল থেকে ইরাকে ভার্সিটিতে দিয়ে আসবে আর নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আমার সব কিছু নিয়ে এখানে চলে আসব। ঠিক আছে, তাই করো তাহলে। পরের দিন আকাশ ওর স্যারের কাছে কথা বলে সবটা ক্লিয়ার করে চলে আসে। পরের দিন ইরাকে নিয়ে আসে ভার্সিটিতে। ওখানে আকাশ এখন ইরার কাছে থাকবে, এতে ইরার অনেক আনন্দ লাগছে। এভাবে 7 দিন কেটে যায়। পরদিন ইরা কোনো একটা কাজে শাহজাহান চৌধুরীর রুমে আসে। তখন উনি একটা দাগ দেখতে পাই ছবির মধ্যে, সেজন্য জিজ্ঞেস করে, আঙ্কেল, ওই ছবিটা কার? ওই ছবিটা আমার হারিয়ে যাওয়া সন্তান, ওকে আমি 18 বছর আগে হারিয়ে ফেলেছি। আচ্ছা আঙ্কেল, আপনার ওই দাগটা তো আপনার ছেলের শরীরেও আছে। তুমি কি করে জানো? আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা? আমি যদি ভুল না করি, আকাশ আপনার হারিয়ে যাওয়া সন্তান। কথাটা শুনে শাহজাহান চৌধুরী তো অবাক হয়ে প্রশ্ন করে, এটা কি ওই ছেলে বলছে? আমি যেদিন কিডন্যাপ হই, ও তো আমাকে বাঁচিয়েছে। তারপর আমরা একটা দ্বীপে আটকা পড়ি। তখন আমি ওর পিঠে এই দাগটা দেখতে পাই। পরে জিজ্ঞেস করেছিলাম, তখনও আমাকে সবটা বলল। পরে আমি ওকে বলেছিলাম ওর পরিবারের কাছে কেন ফিরে যায়নি। তখন বলল ও হারিয়ে যাওয়ার পরে অন্য দেশে বড় হয়েছিল। শুধু আপনাদের চেহারা ওর মনে আছে, এর বাইরে আর কোনো কিছুই মনে নেই। তাহলে ও আমাকে দেখে কেন চিনতে পারছে না? হতে পারে ও কোনো কিছু নিয়ে ভাবছে, কারণ হঠাৎ করে এমন যদি পরিচয় দেই, তাহলে তো আপনারা ওকে ভুল মনে করবেন, বলবেন যে আপনাদের সম্পত্তির ওপর লোভ করার জন্য এইসব বলতেছে। আচ্ছা, ও কিভাবে হারিয়েছে তা কি তোমাকে বলেছে? জি বলেছে। তাহলে বলো আমাকে। শুধু কি আপনি একাই শুনবেন? বাকিদেরও তো শোনার জন্য সুযোগ করে দিতে হবে, তাই না? আর কে কে শুনবে? এই তো আমার বাবা মা আর আন্টি, সাথে পাঠক পাঠিকা, ওরাও তো জানতে চাইবে। তাহলে সবাইকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যে সবাইকে ডেকে আনা হলো। তাহলে বন্ধুরা শুনুন, আকাশ যে ছোটবেলায় হারিয়ে গেছিল সে কাহিনী এখন আপনাদের বলি। 18 বছর আগে আকাশ জন্মগ্রহণ করে। তখন আকাশের পিঠে একটা দাগ ছিল। ওই দাগটা সেমভাবে আকাশের বাবার পিঠেও ছিল। বাহ, তোমার দাগ আর বাচ্চার দাগ তো সেম। দেখতে হবে না ছেলেটা কার? বন্ধু, তুই কিন্তু ঠিকই বলেছিস। আপনারা তো সবসময় ঠিক কথাই বলেন। বন্ধু, আমি তাহলে চলি এখন। এটা তোর ছেলের জন্য। এত কষ্ট করে তুই এনেছিস, তুই পরিয়ে দে। রফিক চৌধুরী আকাশে একটা চেন পরিয়ে দেয়। আপনাদের তো রফিক চৌধুরীর পরিচয় দেওয়া হলো না। রফিক চৌধুরী আর শাহজাহান চৌধুরী অনেক ভালো বন্ধু। তারা ছোটবেলা থেকেই বন্ধু। এভাবে দেখতে দেখতে কয়েকটা বছর তো কেটে যায়। ওই সময়ে আকাশের বাবা শাহজাহান চৌধুরী আর্মিতে ছিলেন না। উনি তখন অন্য একটা ডিপার্টমেন্টে, অন্য আরেকটা বাহিনীতে সেনা ছিল। তখন আকাশের বয়স হবে 7। একদিন, আম্মু, আমাকে তো স্কুলে যেতে হবে। আর একটু সময় অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তুমি এত লেট করে ঘুম থেকে উঠলে আমাদের খেতে তো লেট হবেই। আমি দেরি করি তাই না? তা নয় তো কি। যাও, আজকে তোমাদের বাবা ছেলের খাওয়া বন্ধ। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাদের খাওয়া বন্ধ রাখবে?
রাখবো। বাবা ছেলের আজকে কোনো খাওয়া হবে না। ঠিক আছে, আমরাও বাইরে খেয়ে আসবো। এরপর আকাশ ওর বাবার সাথে বের হয়। রাস্তায় অনেক বৃষ্টি ছিল বলে ওনার একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। এদিকে আকাশের বাবা যে ডিপার্টমেন্টে কাজ করত তারা চলে এসেছে। এসে আকাশের বাবাকে নিয়ে যায়। যাওয়ার আগে উনি আকাশকে কিছু ডলার তো দিয়ে যায়। এদিকে আকাশ ওই দিন আর স্কুলে যায়নি, কেননা রাস্তা থেকে ওকে কিছু লোক তুলে নিয়ে যায়। এর কারণ হলো ওরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে দেয়, সেজন্য ওরা আকাশকে নিয়ে চলে যায়। এদিকে রাতে শাহজাহান চৌধুরী বাসায় ফিরে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আকাশ তো আজকে স্কুলে যায়নি। দুপুর থেকে ওর কোনো খোঁজই পাচ্ছি না। ছেলেটা কোথায় গেছে, কি করতেছে, আমি কিছুই বুঝতেছি না। আমাকে কেন কল দাওনি? তোমার ফোন বন্ধ ছিল। তখন ওনার মনে পড়ে চার্জ ছিল না মোবাইলে। এদিকে শাহজাহান চৌধুরী সবাইকে কাজে লাগিয়ে দেয়। কোনোভাবে খোঁজ নিয়ে জানতে পারেনি আকাশ কোথায় আছে, শুধু এতটুকু জানতে পেরেছে আকাশকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, সাথে কিছু বাচ্চাদেরও। তখনই উনি জানতে পারে এরা বাচ্চাদের শরীর অঙ্গ বিক্রি করে দেয়। এদিকে আকাশের মা তো কান্নায় ভেঙে পড়ে। এই সবটা হয়েছে আমার জন্য। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আজকে আমার ছেলেটা আমার কাছেই থাকতো। আমি দেখি ওকে খুঁজে বের করতে পারি কিনা। এদিকে দুদিন চেষ্টা করেও কোনোভাবেই খুঁজে পায়নি। তাছাড়া পাবে কি করে, কেননা ওই দিনই ওরা আকাশেরকে পাচে করে দেয়। 4 দিন পরে আকাশের বাবা তা জানতে পারে, সেজন্য উনি আরও ভেঙে পড়েন। পরবর্তীতে উনি ওই শিশু পাচাতে ধরতে থাকে। এভাবেই উনি আস্তে আস্তে প্রমোশন হতে হতে একটা সময়ে সেনাবাহিনীতে আসে। তারপর উনি থেমে থাকেননি, আস্তে আস্তে উনি মেজর হয়েছেন। তাহলে বন্ধুরা, আকাশ ওর বাবা মা থেকে আলাদা কিভাবে হয়েছে তা তো আপনারা জানলেন। এখন চলুন আকাশ কিডন্যাপ হওয়ার পরে ও একজন এজেন্ট কিভাবে হলো সেটা আপনাদের বলি। যদিও আকাশ এজেন্ট কিভাবে হলো সেটা তো ইরাকে বলেনি, ইরা শুধু ছোটবেলার কাহিনী বলেছে। এর ভিতরে আমি চাই আপনারা আকাশের এজেন্ট হওয়ার বিষয়ে একটু জানেন। এদিকে আকাশকে পাচার করে নিয়ে যাওয়া হলো লন্ডনে। ওখানে প্রথম অবস্থায় একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওখানে আকাশকে অপারেশন করে ওর অঙ্গগুলো রাখা হবে, কিন্তু একজন ডক্টর আকাশকে নিয়ে পালিয়ে আসে। খবরটা লোকজন জানতে পেরে ওই ডক্টরের উপর অনেক হামলা করতে থাকে। হামলার একটা পর্যায়ে ওই ডক্টর মারা যায়, কিন্তু আকাশ ততক্ষণে বেঁচে যায় এবং পথে পথে ঘুরতে থাকে। তখনই চলে আসে একটা আশ্রমে। ওখানে আকাশ বড় হতে থাকে। এবারে একের পর এক জায়গায় বদল করতে করতে এই পর্যন্ত এসেছে। এখানে আকাশে 18 বছরের কাহিনী শেষ করতেছি, কেননা হয়তো যত বলতে যাব ততই সমস্যা। সেজন্য উল্টাপাল্টা বলে সময় নষ্ট করতে চায় না। 18 বছর সমাপ্তি। বর্তমানে সবাই সবটা শুনতে পাই, ওনারা বুঝতে পারছে ওনারা কি বলবে। ওই ছেলেটা যা যা বলেছে সব কিছুই তো মিলে যাচ্ছে। আমিও তো সেটাই লক্ষ্য করলাম। তার মানে ওই আমাদের হারিয়ে যাওয়া সন্তান। আপনারা যে আকাশকে চিনতে পেরেছেন তা ওকে বলার দরকার নেই। কিন্তু কেন বলবো না? ও যখন নিজে থেকে পরিচয় দিতে চাইছে না, তখন কিছু তো একটা ব্যাপার আছে ওর মধ্যে। নয়তো এত বছর পরেও, আপনাদের দেখার পরেও কেন এরকম করতেছে? তাহলে আমরা এখন কি করব? আপাতত যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। ও যখন জানাবে তখনই না হয় আমরা জিজ্ঞেস করে নিব কেন ও এরকমটা করেছে। ঠিক আছে। তবে বাবা মা, তোমাদের আরেকটা কথা বলার ছিল। কি কথা? আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আমি ওকেই বিয়ে করতে চাই। আকাশ যখন ওর ছেলে তখন আমার কোনো আপত্তি নেই। তাহলে এতদিন যে ভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমরা যে সবটা জানি। ঠিক আছে, তাই হবে। এইদিকে পরদিন আকাশ ওর রুমে ঘুমাচ্ছিল। তখনই ইরা এসে বিছানায় বসে। তখনই খেয়াল করে আকাশের হাতে থাকা ঘড়িটা লাল হয়ে আছে। সেজন্য তড়িঘড়ি করে আকাশকে ঘুম থেকে ডেকে ওঠায়। আকাশ, ওঠো! এই আকাশ, তাড়াতাড়ি ওঠো! কি হয়েছে? এত সকাল সকাল ডাকছো কেন? তোমার ঘড়ি এরকম লাল হলো কেন? কই দেখি তো। ঘড়ি চেক করে লাল হয়ে আছে, সেজন্য আকাশ তড়িঘড়ি করে তৈরি হতে থাকে। একরকমভাবে তৈরি হয়ে দেখে ইরা কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? কাজ আছে। কখন আসবে কিছু তো বলো। এসে জানাবো।
বলে বেরিয়ে পড়ে। এদিকে ইরা ব্যাপারটা সবাইকে জানায়। কল দিয়েও কোনোভাবে আকাশের সাথে কথা বলতে পারছে না। এদিকে কিছুক্ষণ পরে আকাশ পৌঁছে যায় হেডকোয়ার্টারে। স্যার, এত জরুরি তলব? তুমি আগে তৈরি হয়ে নাও, তোমাকে বের হতে হবে। কোন জায়গায়? লোকেশন তোমাকে পাঠিয়ে দিতেছি, তুমি তাহলে বের হয়ে যাও। যত তাড়াতাড়ি লাগে, যতজন লাগে নিয়ে যাও। কি ধরনের কাজে যাচ্ছি না বললে বুঝবো কি করে? স্যার এরপর কিছু কথা বলে, ওই কথাগুলো শুনে। ওকে স্যার, যাচ্ছি আমি। এদিকে বের হয়, সাথে আবিকে নেয়। এর বাইরে নেয় আরও কিছু এজেন্ট। ওদের নিয়ে চলে আসে একটা জঙ্গলের ভিতরে। এইখানে আমরা কি খুঁজব? আমাদের কিছু খুঁজতে হবে না, যার দরকার সেই আমাদের খুঁজে নেবে। মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তোকে এত কিছু বুঝতে হবে না, তুই বরং অন্য একটা দিকে যা। কোন দিকে যাব? আপাতত এই গাছের উপরে উঠে যা, তারপর কি করতে হবে তা আমি তোকে জানাবো। ঠিক আছে, তাই করব। কিছুক্ষণ পরে আকাশ একটু একটু করে পাহাড়ের উপর প্রান্তে যেতে থাকে। এদিকে আবির আর বাকিরা লক্ষ্য রাখতে থাকে। ওদের আজকে টার্গেট এখান থেকে কিছু হিরোইন উদ্ধার করতে হবে, যা একটু পরে লোকজন অন্য হেলিকপ্টার দিয়ে নিতে আসবে। সেজন্য ওরা অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পর একটা হেলিকপ্টার আসে, প্যাকেটগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাহলে এখন কি অ্যাটাক করব? আগে আমাদের বুঝতে হবে এখানে কতজন লোক আছে, লোক অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। কিছুটা সময় পরে লোকজন বের হতে থাকে ওখান থেকে। তখনই ওরা বুঝতে পারে এখানে কতজন লোক হতে পারে। এখানে একটু পরে আবির, আমি যখন বলবো তখনই তুমি অ্যাটাক করবে। জি স্যার, তাই করব। কিছুটা কাছে এসে ওদের রুমের ভিতর কি হচ্ছে তা দেখতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে আবিকে ইশারা করে। আবি যতগুলো লোকের মাথা দেখতে পায় ততগুলো লোককে মারতে থাকে। এভাবে মোটামুটি অনেকগুলো লোককেই মেরে ফেলে। এর ভিতরে ওদের দলের সর্দারকে ধরতে পারে। অনেক চেষ্টার পর তোকে হাতে পেয়েছি, এখন বল কি করবি তুই? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এইগুলো আর কখনো করব না। ছেড়ে দিতে পারি কিছু শর্তে। কি শর্ত বলুন? তোকে বেশি কিছু করতে হবে না, তুই কার হয়ে কাজ করছিস শুধু এইগুলো আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দিব। আমি কার হয়ে কাজ করি এটা আমি নিজেই জানি না। এখানে প্রতি মাসে একবার করে হিরোইনগুলো আসে, সেগুলোকে এখান থেকে আমি লোকের মাধ্যমে সাপ্লাই করতে থাকি। ওরা এরপর হাত বদল করতে করতে কি করে তা আমি আর জানি না। তার মানে তুই বলবি না সবটা? যদি হিরোইন আসে তাহলে তোর উপরে যে আছে তাকে তুই ডলার দিস কিভাবে? ওই যে হেলিকপ্টার আছে, ওর মাধ্যমেই ডলার পাঠিয়ে দেই। তা এই 1 মাসে ওই লোক কি তোর সাথে একবারও যোগাযোগ করে না? না স্যার, করে না। ঠিক আছে, কিন্তু তুই যাদের সাপ্লাই করিস তাদের নাম ঠিকানা সব কিছু আমাকে বল। কেউ কোনো উপায় না পেয়ে এক এক করে সবার ঠিকানা থেকে শুরু করে সব কিছু এক এক করে দিতে থাকে। এইদিকে সব ইনফরমেশন নিয়ে রকিকে ওখানেই মেরে ফেলে। আসলে আপনারা নিজেরাও তো জানেন কিভাবে কি হয়। এরকমভাবে কেউ তো কাউকে ছেড়ে দেয় না, সে সবটা তো আপনারা নিজেরাও জানেন। ওকে মেরে যায়, হিরোইন ছিল, সব কিছু ওখানে থাকা বাড়িসহ উড়িয়ে দেয়। এরপর সেই তথ্যগুলো এনে ওর স্যারকে দেয়। স্যার, এই নিন ওদের নাম ঠিকানা। এবার এই নাম ঠিকানা আপনি পুলিশের কাছে পাঠিয়ে দিন, ওরা তো বাকিটা দেখে নেবে। তাহলে আমি চলি। তোমার দেখি অনেক তাড়া। কি করব, মেজর সাহেবকে তো পাহারা দিতে হবে। আকাশ, আমি একটা কথা জানতে চাই। কি কথা স্যার? কথাটা হচ্ছে, ইরাকে কি তুমি ভালোবাসো? আপনাকে কে বলল? তুমি যেদিন ইরাকে বাঁচিয়েছিলে, ইরা তোমার ব্যাপারে আমার সাথে কথা বলতে চলেছে। ওই দিন যাওয়ার আগেই অনেকবার তোমার নাম্বার আর ঠিকানাও চেয়েছিল। আসলে স্যার, আমি নিজেই ওকে ভালোবেসে ফেলেছি, আর ও যখন আমাকে ভালোবাসে তখন এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাজের ব্যাপারে আমি কোনো কিছুই ওকে জানতে দেব না। কেন? একটা সময় তো ঠিকই জানতে পারবে, তখন কি করবে? তখনকারটা তখন দেখে নেব, এখন আমি আসি। ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় কেউ কিছু জিজ্ঞেসও করেনি। সবাই আগের মতোই আকাশের সাথে মিলেমিশে থাকতে থাকে। ওনারা যে সবটা জানে তা আকাশকে কোনোভাবেই বুঝতে দেয়নি। এদিকে আকাশ নিজেও কাজটা করতে থাকে ভালোভাবে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তখনই ইরা চলে আসে ওই রুমে, এসে আকাশের পাশে বসে। এতে কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এত রাতে আমার রুমে কেন? এসেছি
তোমার সাথে গল্প করার জন্য। আমার সাথে আবার কেমন গল্প হবে তোমার? আচ্ছা, কখনো যদি তোমার পরিবারকে ফিরে পাও তাহলে কি করবে? হঠাৎ এরকম প্রশ্ন কেন? প্রশ্ন করার অনেক কারণ আছে, সেই জন্যই তো প্রশ্ন করেছি। প্রথম অবস্থায় ওনাদের পাশাপাশি থাকার চেষ্টা করব। দেখব ওনারা আজও তাদের ছেলেকে মিস করে কিনা, ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাহ, ভালোই তো। তাহলে তুমি তোমার বাবা মাকে না খুঁজে এখানে কেন পড়ে আছো? আমি তো তোমার আঙ্কেলের জীবন বাঁচিয়েছি বলে উনি আমাকে আশ্রয় দিল। তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? তোমার বাবা মা, ওনাদের তো খুঁজে বের করতেই হবে। ওনারা বেঁচে আছে কিনা সেটাই তো মনে নেই আমার। ওহ আচ্ছা, তাই এই 2 দিন কোথায় ছিলে? আমার কাজ ছিল বলে কাজ করতে গিয়েছিলাম। আচ্ছা, আমাকে ভার্সিটিতে পৌঁছে দিবে চলো। ঠিক আছে, চলো তাহলে। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে। এখানে ইরা তো ওর রুমে চলে আসে। এদিকে ভার্সিটিতে কোনো একটা দল বন্দুক নিয়ে ঢুকে পড়ে। তারা পুরো ভার্সিটি ঘেরা করে রেখেছে, সাথে ভার্সিটিতে থাকা সব সিকিউরিটিকেও মেরে ফেলেছে। এইদিকে প্রতিটা ক্লাসরুমে এসে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জিম্মি করে রেখে দিয়েছে। ওদের আসার খবর আকাশ আগেই বুঝতে পেরেছে, সেজন্য ও আগেই ওর এজেন্সি আর পুলিশকে কল করে সবটা জানিয়ে দেয়। এইদিকে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? আকাশ স্যার কল করেছিল। কি বলেছে? আবির বাকিটা বলে ওনাকে। উনি শোনার পরে, তাহলে তুমি, বাবু আরও এখান থেকে 3 জন এজেন্ট নিয়ে যাও। পুলিশকে যখন বলছে তখন পুলিশ এতক্ষণে চলেও গিয়েছে। কিন্তু স্যারের কোনো ক্ষতি হবে না তো? ওর ক্ষতি এত সহজে কেউ করতে পারবে না। তাহলে আমরা বের হলাম। এদিকে আকাশ তো এখনো ভিতরে। 20 মিনিটের ভিতরে ওখানে পুরো পুলিশ, স্নাইপার সহ আরও 2টি বাহিনী এসে উপস্থিত হয়েছে। স্নাইপার বন্দুক তাক করে আছে। অর্ডার পেলেই ওরা গুলি করা শুরু করবে, কিন্তু পজিশন ঠিক না করা পর্যন্ত যদি গুলি করে তাহলে অনেকের প্রাণ চলে যেতে পারে। সেজন্য সেসব দিকটাও ভেবে রেখেছে। এদিকে সবাই মোটামুটি রেডি। অন্যদিকে যারা পুরো ভার্সিটি দখল করে রেখেছে তার সবাইকে নিয়ে একটা জায়গায় আনে। বস, সবাইকে নিয়ে আসবো? একটা জায়গা হলে ভালো হয়, তাহলে সবাইকে একসাথে রাখা যাবে। যদি কোনো রকম ফায়ারিং হয় তাহলে তোমরা ওইদিকে গুলি করতে থাকবে আর আমি এদিকটাই গুলি করতে থাকবো। কিন্তু এদের ওপর গুলি করলে তো ওরা আরো বেশি অ্যাটাক করবে আমাদের ওপরে। আমরা এখানে থাকা কিছু ছেলে মেয়ে আর স্যারদের আমাদের কাছে এখান থেকে জিম্মি করে রাখবো। ওদের মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে এখন কি করা যায়? ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুক, তাহলে আমরা বাকিটা ভেবে নেব। 1 ঘন্টা পার হয়ে যায়। পুলিশের কাছ থেকে কোনো রিয়াকশন আসতেছে না, না কিডন্যাপারের থেকে কোনো কল আসতেছে। এক কথায় সবাই চুপচাপ নিজ নিজ জায়গা থেকে। এদিকে আকাশও ওদের কাছে জিম্মি, কিন্তু ওই রুমে মাত্র 3 জন লোক। চাইলে ওদের খেলা শেষ করে দিতে পারে, কিন্তু ওরা 3 জন 3টা কোণে আছে। একজনের উপর আঘাত করা মানে বাকি 2 জন গুলি করতে থাকবে। এতে ছাত্ররাও মারা যেতে পারে। সেজন্য ওদের কথা চিন্তা করে চুপ করে আছে। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ওরাও এতে হ্যাঁ বলে যোগাযোগ শুরু করে। তোমাদের ডিমান্ড কি সেটা তো বলো। আমাদের বেশি কিছু ডিমান্ড নেই। কিছু লোক আমাদের আস্তানা থেকে হিরোইন পুড়িয়ে দিয়েছে। ওখানে $100 মিলিয়ন দাম ছিল। আমাকে সেই ডলার দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কথাটা শুনে আবির বাবু আর আকাশ বুঝতে পেরেছে ওরা আসলে ওই লোকগুলো, কিন্তু ওরা এত কিছু কিভাবে জানে সেটাই ওরা বুঝতে পারছে না। এদিকে পুলিশ তো ওই ব্যাগের ব্যাপারে কিছুই জানে না। তখনই দেখো, আমাদের মধ্যে কেউ এই কাজটা করেনি, সেজন্য তোমাদের এটাই ভালো হবে এখান থেকে চলে যাওয়া। আমরা এরকমভাবে বললে তো শুনবে না। আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, আমাদের একটু সময় দাও, আমি খোঁজ নিয়ে দেখতেছি। এই কথা বলে তো কল কেটে দেয়। তখনই আবির আর বাবু এসে পুলিশ অফিসারকে নিজেদের পরিচয় দিয়ে সেই কাহিনীগুলো বলে। উনি তো পরিচয় পেয়ে ওদের স্যালুট দেয়। একটু পরে ওরা ওদের স্যারের সাথে কথা বলে। এইদিকে উনি আবার সরকারকে কথাটা বলে। ওখান থেকে আবার প্রেশার দিয়ে বলতেছে কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। পরে এজেন্সি স্যার আবার বুঝতে থাকে। দেখুন, আমরা আপাতত ওদের কথাটাই মেনে নিই। আমরা কিন্তু চাইলে সব লোকেদের মেরে ফেলতে পারবো, কিন্তু এতে
ওখানে থাকা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও মারা যেতে পারে। তখন তো দেশেরই ক্ষতি, তার উপর পুরো ভার্সিটিতে ওরা বোম রেখেছে। আমি আপাতত ওই দিকের ব্যবস্থা করতেছি, ততক্ষণে আপনি ডলার দেওয়ার কথা বলে ওদের কিছুটা সময় একটু ব্যস্ত রাখার চেষ্টা করবি। সেজন্য ওদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়, কেননা এতগুলো ডলার ওরা বলে তো আর দিয়ে দিতে পারবে না। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে, আস্তে আস্তে ও লোকে সরিয়ে নিতে থাকে, মানে সুযোগ মতো লোকেদের মারতে থাকে এক এক করে। এদিকে বাকি এজেন্টগুলো ভার্সিটিতে থাকা সবগুলো বোমা নষ্ট করতে থাকে। অনেকটা সময় পরে ওরা সবগুলো বোমা নষ্ট করে ফেলে। এদিকে এই লোকগুলো আস্তে আস্তে বুঝতে পারে ওদের লোক কমে যাচ্ছে ধীরে ধীরে, সেজন্য ওরা বাকি সব কিছু চেক করতে থাকে। এই সুযোগে আকাশ ওদের মধ্যে থেকেই যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলতেছে। এভাবে কিছুক্ষণ পরে লোকের সংখ্যা একদম কমে যায়। ততক্ষণে বাকি পুলিশ আর এজেন্টগুলো ভিতরে চলে আসে। ওরা এসে বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকের খবর তো জানলেন। অন্যদিকে ডেভিল যখন সবটা জানতে পারে তখনই আমার এত সুন্দর প্ল্যান কে এইভাবে নষ্ট করে দিল? বস, সেটা তো জানি না, তবে যেই করুক না কেন ওই কিন্তু অনেক সাহসী হবে মনে হচ্ছে। আমি এখানে ওই ছেলের বাহাবা শুনতে আসিনি, এসেছি ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। বস, ওখানে থাকা সিসিটিভি থেকে এই ছেলেটার ছবি আমরা পেয়েছি, যা আমাদের কাজে লাগবে অনেক। দেখি তো কোন ছেলে। ডেভিল ছবি দেখে চমকে ওঠে, কেননা একে ডেভিল আগেও কোথাও যেন দেখেছে, কিন্তু এখন ডেভিল ঠিক মনে করতে পারছে না। এদিকে আকাশ তো ওর মন মতো কাজ করে যেতে থাকে। রাতে বাসায় ফিরে তখন এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে আমার কাজ ছিল। কাল আমি একটু বের হব, সেজন্য সকাল সকাল উঠে পড়িও। ঠিক আছে, তাই হবে। উপরে সে শুয়ে পড়ে। তখন ওখানে আবার ইরা আসে। তুমি বারবার এই রুমে আসো কেন? তোমাকে ছাড়া যে আমার ঘুমই আসে না। এতগুলো বছর যেভাবে ঘুমালে এখন সেভাবেই ঘুমাও। কিন্তু এখন আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারবো না। আমাকে ছাড়া কেন হবে? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি তো জানো আমি এই বাড়িতে শুধুমাত্র একজন বডিগার্ডের মতো হয়ে এসেছি। সেখানে যদি তুমি আমাকে এখন এসব বলো তাহলে তো। এত কিছু জানি না আমি, তুমি আমাকে বিয়ে করবে কি না তা বলো। কিন্তু তোমার পরিবারকে তো আমি মানিয়ে নিব। তোমার পরিবার আদৌ মানবে তো? সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সবটা সামলে নিব। ঠিক আছে, তাই হবে। যদি সবাইকে মানাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। এদিকে ইরা তখন চলে যায়। অন্যদিকে আকাশ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে বের হয় শাহজাহান চৌধুরীর সাথে। অন্যদিকে ইরা ওর বাবা মা আর পারুল আক্তারকে বলে বের কথা ওনারা শুনে খুশি হয়। কেন খুশি হয়েছে তা তো আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বলার মতো কিছুই হয়নি। এদিকে আকাশ তো শাহজাহান চৌধুরীর সাথে আর্মি ক্যান্টনমেন্টে এসেছে। ওখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট একটা মেশিন থেকে চেঞ্জ করা যাবে, সেজন্য ওনাকে এখানে নিয়ে আসা। কিছুক্ষণ পরে ওখানকার কাজ শেষ করে চলে আসে বাসায় এসে দেখে সবাই বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে আছো কেন? আমরা তো ইরার বিয়ে নিয়েই কথা বলছিলাম। ইরার বিয়ে কার সাথে? ছেলে আমাদের পছন্দ করা শেষ। তাছাড়া ইরা যখন নিজে ছেলেটাকে পছন্দ করেছে তখন সেখানে তো আপত্তি করার কোনো কিছুই আর হয় না। তা ছেলেটাকে? ছেলেটা আকাশ, ইরা ওকে ভালোবাসে, সেজন্য আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এখন তুমি আকাশের সাথে কথা বলে দেখো এই বিয়েতে আকাশ রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে আমি 3-4 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দেবো। তা আকাশ, তোমার কোনো আপত্তি নেই তো? না আঙ্কেল, আপনাদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই, কিন্তু আমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে এরকম ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? দেখো, এতগুলো তো তোমাকে দেখলামই, তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার এখানে কেউ নেই। সেখানে আমার মেয়েকে বিয়ে করে এই বাসায় থেকে যেতে পারো, তোমাকে কোনো কাজও করতে হবে না। যদি তোমার বসে খেতে থাকতে অসুবিধা হয় তাহলে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দেবো আমরা। না থাক, ব্যবসা লাগবে না। শুধু আমার প্রয়োজন পড়লে আমাকে বাসার বাইরে যেতে দিলেই হবে। ওটা দেখার দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। আল্লাহ জানে কপালে কি আছে। কি ভাবছো? হুম। কই কিছু না। তাহলে আকাশ, কাল থেকে আমরা বিয়ের কাজ শুরু করি।
তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের জানিয়ে দিও। জি, জানাবো। এদিকে ওরা বিয়ের আয়োজন করতে থাকে। অন্যদিকে আকাশ ওর এজেন্সিতে এসে মোটামুটি আবির বাবু আর ওর স্যার সাথে আরও দুজন এজেন্টকে আসতে বলে। আসলে আরও অনেককে বলেছে, কিন্তু এজেন্সিতে কাজ থাকার কারণে ওর স্যারের সাথে পরামর্শ করেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এইদিকে বিয়ের কাজ শুরু হয়ে যায়। বিয়ের দিন আকাশের পক্ষ থেকে ওরা 5 জন আসে। একে একে আকাশ ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো শাহজাহান চৌধুরী আকাশের স্যারকে চেনা চেনা লাগছে ওনার, কিন্তু কোথায় দেখেছে সেটা খেয়াল করতে পারছে না। এদিকে কাজী এসে যখন বরকনের পরিচয় জানতে চায় তখন ওরা পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে শাহজাহান চৌধুরী অনেক খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ে পড়ানো হয়। এদিকে আবির আর ওর বাবু মিলে আকাশের জন্য বাসার ঘর সাজাতে থাকে। অন্যদিকে আকাশের স্যার বাকি 2 এজেন্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সত্যি আকাশ অনেক লাকি। কি করে? যাকে বাঁচিয়েছে আজকে তার সাথে বিয়ে হচ্ছে। আকাশ ওর লাইফে অনেক কষ্ট করেছে। সবটা তো দেখছি আমি, এখন যদি একটু সুখের দেখা পাই। নিশ্চয়ই পাবে। রুম সাজানো শেষ। এদিকে ইরা তো রুমে এসে সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। অন্যদিকে আকাশ রুমে ঢুকতে যাবে, আবির আর বাবু ডলারের জন্য আটকে দেয়। এখানে কোনো ছাড় হবে না। আমার মানিব্যাগ তো রুমে। আমি নিয়ে আসতেছি। তোকে আনতে হবে না, ভাবিকে বলি উনি নিয়ে আসবে। সেজন্য আবির ইরাকে ডাক দেয়। ইরা এরপর কথা বলে বুঝতে পারে। আকাশের মানি ব্যাগ কোথায় রেখেছো সেটা তো আমি জানি না। টেবিলে ড্রয়ারে রাখা আছে। এদিকে ইরা মানি ব্যাগ বের করে কি কি আছে তা দেখতে থাকে, সাথে কিছুটা চমকেও ওঠে। কেন চমকে ওঠে তা আপনাদের পরে জানাবো। আগে ওদের ডলার দিয়ে বিদায় করি, নয়তো সারা রাত ওখানে পার করে দিতে হবে। ওদের ডলার দিয়ে বিদায় করে ভিতরে চলে আসে। এরপর কি হয়েছে তা আশা করি আপনাদের আর বলতে হবে না, সেটা এখন সবাই জানে। সেজন্য নতুন করে বলার মতো কিছু নেই। পরের দিন সকালে ওরা গোসল করে নেয়, যে যার মতো নিচে আসে। এদিকে ওরা তো খেতে থাকে তখনই। আচ্ছা আকাশ, তোমার বাবা মা কি বেঁচে আছে? কথাটা শুনে চমকে ওঠে, কেননা ওর বাবা মা তো ওর সামনেই। যদি এখন বলি বেঁচে নেই তাহলে তো অনেকেই বড় ভুল করবে, সেই জন্যই। ওনারা বেঁচে আছে কি না আমি তা জানি না, কেননা 18 বছর আগে আমি ওনাদের থেকে হারিয়ে গিয়েছিলাম। সেই জন্য এতগুলো বছর পরে ওনারা কোথায় আছে, কি করতেছে, আমার সেসব মনে নেই। যদি কখনো ওনাদের খুঁজে পাও তখন কি করবে? আগে দেখি ওনারা আমাকে চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তখনই পরিচয়টা দিয়ে দিব। ঠিক আছে, বলে দিও। কিছুক্ষণ পরে আকাশ খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইরা আর বাকিরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে কি করা যায়। সন্ধ্যার পরে আকাশ বাসায় ফিরে। তখন ইরা পুরনো কিছু শার্ট প্যান্ট সাথে কিছু খেলনা এনে রাখে। আকাশ ভিতরে এসে এসব দেখে চমকে ওঠে, কেননা এসব কিছু আকাশে ছিল, যা আকাশ ছোটবেলায় এগুলো দিয়ে খেলা করত। কিন্তু এইগুলো এখানে দেখতে পেয়ে আকাশ কিছুটা অবাক হয়। তখন সামনে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে। তখন আকাশ আর নিজেকে ধরে রাখতে পারেনি, ওনাদের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কয়েক মিনিট যাওয়ার পরে, তুই যখন সবই জানিস তখন কেন তোর পরিচয় আমাদের বলিসনি? আমি চেয়েছিলাম আজও তোমরা আমায় মনে রেখেছো কিনা তা জানার জন্য। তোমাদের পরিচয় জানাইনি, কিন্তু তোমরা কি করে জানতে পারলে? আমরা তো অনেক আগে থেকেই জানি, তাছাড়া এরা আমাদের সবটা বলেছিল। এরা কি করে জানে? তুমি যে আমাকে কাহিনী বলেছিলে সেখান থেকে সবটা জানতে পারি আমি। বাহ, তুমি দেখি আমার থেকেও ফাস্ট। দেখতে তো হবে কার বউ আমি। আকাশ, তোকে রফিকের সাথে ওর ব্যবসা দেখাশোনা করতে হবে। কিন্তু তা সম্ভব না। আরে আমি তোমার শ্বশুর, আমার বিজনেসে তুমি আসলে এতে তো আমার উপকারই হবে। লোকে কি বললো তা জানার দরকার নেই। না থাক, আকাশ বর্তমানে যেভাবে আছে সেভাবেই ভালো আছে, ওকে আমাদের কোম্পানিতে আসতে হবে না। তুই যখন বলছিস তখন থাক, কিন্তু আকাশ করে কি বর্তমানে? আকাশ কিছু বলতে যাবে তখনই, থাকছে সব কথা, আমি ওর থেকে জেনে নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক আছে আকাশ, তুমি যাও তাহলে। আচ্ছা, আমি রুমে গেলাম। আকাশ যাওয়ার পরে ইরা বাকিদের আকাশের ব্যাপারে বলে।
ওনারা তো নিজেরাই শুনে অবাক হয়ে যায়। ইরা, তুমি কি শিওর? জি আব্বু, আমি শিওর। আকাশ নিজে কি তোমাকে বলেছে কথাটা? আমি নিজেই জানতে পেরেছি, সেই জন্যই আমি ওকে আর কিচ্ছু বলিনি, নাই জানতে দিয়েছি। বাহ, আমার জামাই তো তাহলে। কিন্তু ও যেন বুঝতে না পারে। আচ্ছা, আমি রুমে গেলাম। ইরা রুমে এসে দেখে আকাশ রুমে নেই, সেজন্য বারান্দায় দেখতে থাকে, কিন্তু সেখানেই। বারান্দা থেকে বের হতেই আকাশ সামনে চলে আসে। তুমি বারান্দায় কেন এলে? তোমাকে রুমে পাইনি বলেই আমি বারান্দায় এসে দেখছিলাম তুমি আছো কি না, কিন্তু তুমি তো ভূতের মতো এসে চমকে দিলে আমাকে। তা সকালে কোথায় গেলে তুমি জানো না? নতুন বউকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না। এটা তো তোমারই বাড়ি, তাছাড়া তোমার বাড়িতে তো তোমার একা লাগার কোথাও না। তাও বোঝো না কেন তুমি? আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? এই, তোমার কি একটুও লজ্জা লাগছে না? লজ্জা তো তোমার পাওয়ার কথা। আমি কেন লজ্জা পাবো? এই যে আমাকে, না থাক, হানিমুনে কোথায় যাবে তা ঠিক করে আমাকে জানাও। ঠিক আছে, জানাবো। রাতে ওরা ঘুমায় পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে এজেন্সিতে। তখন ওখানে আকাশ দেখে অবাক হয়। একদিন না যেতেই সরাসরি চলে এসেছে, ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছু না। আচ্ছা স্যার, কোথায়? ওনার কেবিনে আছে। ঠিক আছে, যাচ্ছি আমি। ওনার কেবিনে এসে কথা বলতে থাকে। তখন উনি জানায়, আকাশ, খবর পেয়েছি ডেভিল এখনও লন্ডনে আছে, সেজন্য তুমি লন্ডনে গিয়ে ওর ব্যাপারে খোঁজ নাও। কিন্তু স্যার, ইরাকে রেখে গেলে বাসার সবাই তো। তার জন্য আমি প্ল্যান করে রেখেছি তোমাদের দুজনের জন্য হানিমুন আমার তরফ থেকে। আর তুমি সময় করে শুধু তথ্য বের করে নিলেই হবে, এতে হানিমুনের নাম করে সহজেই তুমি চলে যেতে পারবে। কথাটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে যাচ্ছি কবে? আগে তোমার বউয়ের সাথে কথা বলে দেখো, সে কখন যেতে চায়, সেই অনুযায়ী তোমাকে তারিখ বললে আমি টিকিট কেটে রেখে দেব। তাহলে আমি এখন চলি। বিকেলে বাসে এসে ইরাকে হানিমুনের কথাটা জানায়। ইরা তো শুনে অনেক খুশি হয়, কিন্তু ইরা এটা জানে না আকাশ হানিমুনের পাশাপাশি অন্য কাজেও যাচ্ছে। তাহলে কবে যাচ্ছি আমরা? বাবা মাকে জিজ্ঞেস করে নেই। ওনাদের আবার কেন জিজ্ঞেস করতে হবে? ও তুমি বুঝবে না। রাতে খাবার খাওয়ার সময় ইরা পরিবারের সবাইকে জানায় ব্যাপারটা। সবাই শুনে কিছুটা লজ্জা তো পায়, তাও কিছু না বলে চুপচাপ আছে। আরে বলবে তো তোমরা, কবে যাব আমরা? তোর যখন ইচ্ছে হয় তখন গেলেই হবে। ঠিক আছে। রাতে ঘুমানোর সময় ইরা আকাশকে বলতে থাকে। আকাশ আবার ওর স্যারকে বলে দেয়। উনি টিকিট করার ব্যবস্থা করে, টিকিট কেটে তারিখ জানিয়ে দেয়। 3 দিন পরে ওরা বের হয় যাওয়ার জন্য। তখন দোয়া করি তোরা সুখে থাকিস আর ভালোভাবে ফিরে আসিস। আকাশ, ইরার খেয়াল রেখো। জি, অবশ্যই রাখবো। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, আমি লোক পাঠিয়ে দেব। কথাগুলো বলে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। কয়েক ঘন্টা পরে ওরা চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে ওদের রুমের ব্যবস্থা করেছে, কেননা ওখানে আকাশকে সেফ থাকতে হবে সেই জন্য। পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। মোটামুটি ওরা ওই দিন অনেক ঘোরাঘুরি করে। একদিন ঘুরেই ইরার শরীর দুর্বল হয়ে যায়। আমি তো হাঁটতেই পারছি না, কোলে নিয়ে চলো না আমাকে। তাই বলে এতগুলো লোকের সামনে নিব? আমি তোমার বউ হই, বুঝলে? কি আর করবি, কোলে নিয়ে হাঁটতে থাকে। প্রথম দিন ওদের ভালোই কাটতে থাকে, পরদিন ইরা যাবে না বলতেছে সেই জন্য। তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থেকে ঘুরে আসি। আমাকে নিয়ে যাও। তোমার শরীর দুর্বল, সেই জন্য আমার মনে হয় না তোমার যাওয়া ঠিক হবে। ঠিক আছে, যাও তাহলে, তবে কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। আরে তেমন কিছুই হবে না। তাহলে একটা পাপ্পি দিয়ে যাও। ঠিক আছে। পাপ্পি দিয়ে চলে আসে। এরপর ডেভিলের ব্যাপারে খোঁজ নিতে থাকে। অনেকজনকে জিজ্ঞেস করার পর জানতে পারে অনেক তথ্য। সেসব তথ্য দিয়ে আবার আকাশ ওর স্যারকে জানিয়ে দেয়। উনি জানার পরে, তুমি শিওর তো? জি শিওর। তাহলে তো আমার এখন দেশে আসা দরকার। আগে ডেভিল দেশে ফিরে আসুক, তারপর আমি আসতেছি। তুমি তো বললে ও 2 দিন পর আসবে। কিন্তু বলা তো যায় না, কখন আবার মত চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি তাহলে সবটা শিওর হয়ে জানিয়ে দিও আমাকে, কেমন? এইদিকে তো গেল। অন্যদিকে পরের দিন আবার ইরাকে নিয়ে বের হয়। তবে এবার ওরা অনেক জায়গা ঘুরতে থাকে।
এবার আকাশ সবার সাথে ফোনে যোগাযোগ করতে থাকে। ওখানে ওরা আরও 3 দিন থাকে। তখন আকাশ জানতে পারে ডেভিল দেশে ফিরেছে। সেজন্য আকাশও এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নেয় আর ইরাকে জানায়। ইরারও থাকতে ইচ্ছে হলো না, কেননা ওখানে মোটামুটি 6 দিন থেকেছে। সেজন্য ওই দেশ থেকে চলে আসে নিজেদের দেশে। বাসায় ফিরে তুমি রুমে যাও, এইগুলো নিয়ে আমি বের হব। এখন আবার কোথায় যাবে? কাজ আছে, আমার ফিরতে 1-2 দিন লেট হতে পারে। আর হ্যাঁ, আমার মোবাইল বন্ধ থাকবে, সেই জন্য কল দিও না, কোনো চিন্তা করো না। কথা দাও তুমি ফিরে আসবে। কথা দিলাম, আমি তোমার কাছে ফিরে আসবই। আচ্ছা, সাবধানে যেও। এরা তো রুমে যায়। এরপর পরিবারের বাকিদের সাথে কথা বলে চলে আসে ওখান থেকে এজেন্সিতে। যা যা বলেছি সবটা কি রেডি করা হয়েছে? সবটা করা হয়েছে, শুধু আপনার জন্যই অপেক্ষা। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, কেননা আজকেই আবার ডেভিল ফিরে যাবে, আর ওই দেশে গেলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে স্যার চলি আমরা। ঠিক আছে, যাও তাহলে। ডেভিল খেলা শেষ করে তারপর আসিও। জি স্যার, তেমনটাই করব। এ বলে ওরা বেরিয়ে পড়ে একটা দ্বীপের দিকে। তবে এই দ্বীপে ওরা সরাসরি এবার হেলিকপ্টার নিয়ে আসে, কেননা ওদের এখন পুরো টার্গেট এখানে থাকা সবাইকে এক একে মেরে ফেলা। কিন্তু দ্বীপের কাছে যেতেই দ্বীপ থেকে কেউ আবার আক্রমণ করতে থাকে। সেজন্য আকাশে যারা এসেছে তাদের মধ্যে একটা হেলিকপ্টারে আঘাত লাগে। সেজন্য ওটা উঠতে পারে না, পানিতে পড়ে যায়। সেজন্য আকাশসহ বাকিরা দড়ির সাহায্য নিয়ে নিচে নামে। এরপর বাকিটা সাপটে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে ওখানে। এদিকে কি, ওরা চলে এসেছে? এক কাজ কর, সবাই মিলে হামলা করতে থাকো ওদের উপরে। এক কথায় ওদের কাউকে বাঁচতে দেওয়া যাবে না। জি বস, তাই করতেছি। ওরাও নিজেদের কেবিন থেকে বের হয়ে আক্রমণ করতে থাকে। এদিকে আকাশ তো সামনে যাকে পাচ্ছি তাকে মেরে ফেলছে। এক একে গ্রেনেড কামান দিয়ে বাসাগুলো নষ্ট করে দিতে থাকে। কিছুটা সময় পরে ওরা মোটামুটি অনেক কিছুই নষ্ট করতে পেরেছে। সেই জন্য ওরা তো অনেক কাছে চলে এসেছে, এখন উপায় কি? বস, আপনি এখান থেকে পালিয়ে যান, আমরা ওদেরকে দেখে নেব। কিন্তু তোমরা তো কোনোভাবে ওদের সাথে পেরে উঠবে না। তাও বস, যতক্ষণ আছি ততক্ষণ আমরা লড়াই করে যাব। কিন্তু পালাবো কি করে? আমাদের হেলিকপ্টারগুলো তো নষ্ট করে ফেলেছে। পানিতে স্পিড বোট আছে, ওটা দিয়ে পালিয়ে যান। আমি সাথে করে কিছু লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে। ঠিক আছে, তাই করো তাহলে। এদিকে ডেভিল তো স্পিড বোটে উঠে পড়ে। ওর সাথে আরও কিছু লোক উঠে পড়ে। ওরা ওখান থেকে পালাতে থাকে। তখনই স্যার, ওরা তো পালাচ্ছে। আকাশ তাকিয়ে দেখে ওরা চলে যাচ্ছে, কিন্তু আশেপাশে আর কোনো বোট নেই যে আকাশ ওটাতে উঠে পড়বে। সেজন্য উপর থেকে ওদের হেলিকপ্টার নিচে নামাতে বলে। হেলিকপ্টার নিচে নামে, ওটা মধ্যে উঠে পড়ে, সাথে আরও 2 জন এজেন্ট নিয়ে নেয়। আমি ডেভিলকে দেখতেছি, তোমরা ওই দিকটা দেখো। জি, তাই হবে। ওরা ওই দিকে দেখতে থাকে। অন্যদিকে আকাশ হেলিকপ্টার দিয়ে ডেভিলের কাছাকাছি চলে আসে। ডেভিলের লোকেরা গুলি করতে থাকে, কিন্তু হেলিকপ্টার আর বোর্ডের গতি আলাদার জন্য ওরা নিশানা ঠিক করতে পারছে না। এদিকে আকাশ ডেভিলের দিকে একটা মিসাইল মারে, যা 10 সেকেন্ডের ভিতর পুরো স্পিড বোট উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে ওরা দেখতে থাকে সবাই মারা গেছে কিনা। যখন পুরোটা শিওর হয় তখন ওরা আবিরকে জানায়। আবির, এই দিকটা শেষ, তোমার ওই দিকটা। পুরো দ্বীপ উড়িয়ে দিয়েছি। চলো তাহলে এখন ফিরে যাই। ওখান থেকে ওরা চলে আসে এজেন্সিতে। ওখানে স্যার তো সবটা শুনে খুশি হয়। সত্যি আকাশ, তুমি না থাকলে আমার এজেন্সির যে কি হতো। স্যার, যখন আমি থাকবো না তখন দেখবেন আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। আচ্ছা, তুমি এখন তাহলে ফিরে যাও। জি স্যার, যাচ্ছি। এদিকে আকাশ ফিরতে থাকে। অন্যদিকে পরিবার তো টেনশনে শেষ। কিছুক্ষণের মধ্যেই আকাশ ফিরে আসে। ওকে দেখে ইরা জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ তো অবাক হয়। কি হলো, এরকম করছো কেন? কথা দাও তুমি এই চাকরি ছেড়ে দিবে। কোন চাকরি? তুই যে একজন র এজেন্ট সেটা কিন্তু আমরা জানতে পেরেছি, আর আমরা চাই না তোকে হারাতে। তোমরা কিভাবে জানলে? বাসর রাতে আমি যখন তোমার মানিব্যাগ খুঁজেছিলাম, তখন তোমার মানিব্যাগে আমি কার্ড দেখি। তখনই আমি জানতে পারি। এরপর আমি বাকিদেরও জানাই। বাহ, তাহলে তুমি দেখি সব কিছুই আগে থেকে জেনে যাও। শত হোক এজেন্টের বউ বলে কথা, এতটুকু তো জানা থাকতেই হয়।
আকাশ, আমি বলি কি, তুই এজেন্সি ছেড়ে দে। এই কাজ রিস্ক অনেক। তুই জানিস না আমরা কতটা টেনশনে থাকি সারাক্ষণ। কিন্তু মা, এরকমভাবে আমি চাইলেও ছাড়তে পারবো না এজেন্সি। কেন পারবি না? বাবা, বোঝার চেষ্টা করো। আমাদের যে সব ট্রেনিং দেওয়া হয়, এতে করে আমাদের কেউ মারবে এটা তো সম্ভব না। তাছাড়া বোঝার চেষ্টা করো এরা। ঠিক আছে যাও, তোমাকে পারমিশন দিলাম। সত্যি বলছো তো? কিন্তু লাভ আর কই হলো? কেন, কি হয়েছে? আমি সিক্রেট র এজেন্ট হয়ে আর থাকতে পারলাম কই? ওইটা তো তোমার ব্যাড লাক। কথাটা শুনে আকাশ তো মন মরা করে ফেলে, কিন্তু বাকি সবাই হেসে দেয়। এতে আকাশও না চাইতে হেসে দেয়। আর এখানেই গল্পটা শেষ হলো। এবার অনেকে বলবে ভাই, গল্পের শেষের দিকটা ভালো হয়নি, সেজন্য শেষের দিকটা কী রকম হলে ভালো হতো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।